যাই হোক, আমি রবিন, ডাকনাম রবিন। আমি আছি মিরপুর ক্যান্টনমেন্টে, ঢাকা। আমি সরকারি টঙ্গী কলেজের এবার মাস্টার্স করছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। কোন ডিপার্টমেন্ট? ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা হচ্ছে আমার প্যাশন থেকে নেওয়া। আসলে ফ্রিল্যান্সিংয়ে আছি আমি 2017 থেকে, এবং প্রফেশনালি এসিওতে আছি হচ্ছে 2018 থেকে। আর বর্তমানে হ্যালো। ক্যালি- ক্যালিফোর্নিয়ার একটা এজেন্সিতে আছি, হেড অফ মার্কেটিং এ। এবং ওরা আমাকে হচ্ছে পার্মানেন্টলি হচ্ছে পার মান্থ একটা স্যালারি দেয়। আমার কাছে অ্যাজ এ ব্যাচেলার ইটস এ হ্যান্ডসাম স্যালারি। সো আর আদারওয়াইজ টুকটাক লোকাল ক্লায়েন্টস। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য জাহিদ ভাই। তো এর পাশাপাশি আপওয়ার্কে আছি। প্যাডলাক, আমি কখনো ফাইবারে সাকসেস হতে পারি নাই, আপনারা অনেকেই জানেন ফাইবারের কথা, তবে আমি পার্সোনালি ফাইবারে নিজেকে কখনো সাকসেস করতে পারি নাই। এখানে লুকানোর কিছুই নেই, বাট আপওয়ার্কে আমি সাকসেস। এই হচ্ছে আমার ছোট্ট একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বলতে পারেন, ফ্রিল্যান্সিং লাইফ। ছোট করে আছি। এর পাশাপাশি প্রায় 4 মাস, 5 মাস হবে, 5 মাস হবে হচ্ছে ট্রেনিং সেশন শুরু করেছি অ্যাজ এ মেন্টর। গভর্নমেন্ট প্রজেক্টে নিটের সাথে কাজ করেছি একবার, এরপরে নিজে পার্সোনালি ওপেন করলাম আর কি। যাই হোক, আমি আপনাদের সাথে একটু পরিচয় হয়ে নিব, তারপর হয়তো আমরা একটু পরের স্টেপে যাব আর কি। যদি আমার সম্পর্কে আপনাদের আর কিছু জানতে চাওয়ার থাকে, আপনারা জেনে নিতে পারেন, সমস্যা নাই। HM খালিদ ভাই, আপনি একটু চেক করেন, আমার সাউন্ড মেবি সবাই পাচ্ছে, আর যদি আপনি না পান একটু চেক করেন আপনার ডিভাইস আর মাইক্রোফোন হটএভার। আমি একটু আপনাদের পরিচয়টা জানতে চাচ্ছি আর কি। আমি একটু আশিক রাব্বি ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছিলাম, ইন্ট্রোডাকশনটা শুরু করতে চাচ্ছিলাম। আপনি আসলে সবার সাথে যদি একটু পরিচয় হয়ে শুরু করি তাহলে মনে হয় বেটার হয় আর কি আমাদের আজকের সেশনটা। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। শুনতে জি, পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ আশিক রাব্বি। আমার বাসা ভাইয়া রাজশাহীতে। জি। আর হচ্ছে যে আমি পড়াশোনা করতেছি রাজশাহী কলেজে, আচ্ছা, ম্যাথ সাবজেক্ট নিয়ে। প্রফেশনালি কি করেন? জাস্ট স্টুডেন্ট নাকি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আছেন, প্রফেশনে আছেন? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বলতে আমি কিছুদিন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু ঘাটাঘাটি করছি, জি। বাট আমি ওইরকম কিছু মানে কিছু করতে পারিনি, অ্যাচিভ করতে পারিনি। তো এই চেষ্টা করতেছি যে ফ্রিল্যান্সিং লাইফে যাওয়ার জন্য, সেই জন্য এখানে আসা। রেকর্ড করতে হবে না, আমি রেকর্ড করছি। রেকর্ডটা শেষে আপনারা পেয়ে যাবেন। জাহিদ ভাই, রেকর্ড করতে হবে না, সমস্যা নাই। তারপরে করতে পারেন, সমস্যা নেই। আমি আপনাদের জন্য রেকর্ড রেখে দিচ্ছি, পেয়ে যাবেন। আচ্ছা, আপনি আমার এই সেশনে কেন আসছেন ভাই? আমি যদি আপনাকে বলি যে আপনি কেন আসছেন আমার এই সেশনে। জি ভাই, অবশ্যই শেখার জন্য আসছি। যে আমার ক্যারিয়ারটা যেহেতু আমি মানে সত্যি বলতে যে বাংলাদেশের জব সেক্টর ভাই অনেক কষ্টকর এখন। জি। সো ফ্রিল্যান্সিংটা আমার জন্য এখন মনে হচ্ছে যে এটা শিখতে পারলে হয়তো কিছু করতে পারবো ক্যারিয়ারে, আচ্ছা, এর জন্য আসলে আসা। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমি থ্যাংক ইউ আপনার ভাই। সাথে আসছি পরে আবার। খালিদ ভাই, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম খালিদ ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। কেমন আছেন? রিফাত ভাই, একটু মিউট হয়ে গেলে বেটার হয়। হ্যালো, জি, শুনতে অর্ক পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, কোথা থেকে বলছিলেন? খালিদ ভাই, কোথা থেকে বলছিলেন? আচ্ছা, খালিদ ভাই মেবি একটু প্রবলেম, আমরা খালিদ ভাইয়ের কাছে পরে আসছি। জায়েদ হাসান রাজীব ভাই, আসসালামু আলাইকুম। একটু ধৈর্য ধরে একটু বসেন সবাই, বোরিং ফিল করেন না কেউ। একটু পরিচয় পর্বটা একটু সেরে নিতে চাচ্ছি আমি। রাজীব ভাই কে আছেন?
ওকে ফাইন। ইব্রাহিম রোশন রাজ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তো ভাই আল্লাহ রাখছে। ওকে, বলেন আপনি কি করছেন প্রফেশনালি? ভাই আমি পুরান ঢাকা থেকে বলছি। আর বর্তমানে তেমন কিছু করছি না। তো আমি মানে ফিনান্স, মেজর ইন ফিনান্সে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে ফাইনাল ইয়ারে আছি। জি তো করোনার জন্য ফাইনাল ইয়ার পরীক্ষাটা আটকে গেছে। আর আমি অনলাইন ক্যারিয়ারে কলেজ লাইফের পর থেকে মানে এগুলার নিয়ে ঘাটাঘাটি করতেছি, তবে এখনো তেমন কিছু না। তবে গত 2 বছর ধরে কিছু ইনস্টিটিউট থেকে সিপিএ মার্কেটিং শিখছিলাম, আচ্ছা, লিড জেনারেশন মার্কেটিংও শিখছিলাম। লিসবন তো থেকে ওদের শিখছিলেন? থেকে কিছুটা, না বেসবন না, এক্সটেন্ড আইটি, সিপিআইটি আর ওকে হচ্ছে র্যাক্স আইটি। ওকে তো আমি 2 বছর ধরে র্যাক্স আইটিতে ছিলাম, ওদের সাথে টুকিটাকি কিছু কাজ করে পড়াশোনার ফাঁকে ফাঁকে কিছুটা কাজ করে আর্নিং করছিলাম। তো জি নিজে নিজে অনেকটা ট্রাই করছিলাম। তো কিছু সিপিএ নেটওয়ার্কে নিজে নিজে আইডি খুলে কাজ করার চেষ্টা করছিলাম। তো দেখা যায় মানে অনেক ধৈর্যের ব্যাপার, মানে প্রতিদিন অনেক সময় দেওয়ার পর কখনো লিড আসে বা আসে না। তো আচ্ছা তারপর আপনারও কিছু ভিডিও দেখছিলাম জি ইউটিউবে। তো জি ওটাও দেখেও কিছু ট্রাই করছিলাম, পরে দেখছি যে না, এটা মানে মানে একটা ভাগ্যের ব্যাপার, অনেক মানে করতে হয়, পরিশ্রম করতে হয়। তো আর ওরকম গাইডলাইন না পাওয়াতে একলা একলা মানে মানে একটা দেখতে গিয়ে আরেকটাতে চলে যেতে হয়, এরকম একটা প্রবলেমে পড়ছি। আচ্ছা। তো এই আর কি মোটামুটি আমার বিষয় ভাই। তো এখন এইখানে কেন রেজিস্ট্রেশন করলেন ভাই? সিইও ব্যাপারে আগে থেকে জানছি, মানে এগুলো মানে হালকা পাতলা জানা আছে, কিন্তু আপনার ওই আগের একটা ভিডিওতে মানে যতটুকু বুঝতে পারলাম যে এটার একটা ক্যারিয়ার আছে এবং ভালো একটা আছে। তো এই কারণে ভাই আর কি আসলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। মিরাজ মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম সিলেট থেকে বলছি। আর একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি। জি এসইও শেখার মূল কারণ হচ্ছে আমি মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছিলাম, সেজন্য আমার নিজের সাইটটাকে র্যাঙ্কিং করার জন্য মূলত এসইও নিয়ে স্টাডি করতে এর চাচ্ছি। এর এর আগে কখন অ্যাফিলিয়েট মার্কেটিং জি করেছেন? জি। না, আমি নতুন শুরু করেছি, জি সবই নতুন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। রিফাত চৌধুরী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রিফাত ভাই কি আছেন? ওকে, আচ্ছা আমাদের একজন আপু আছে এখানে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওকে, রিফাত ভাই আসছে। রিফাত ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি খিলগাঁও বাসুপুর থেকে বলছিলাম। জি। আমি এই তো নর্থ ইউনিভার্সিটিতে ভিডিও করেছি, আপাতত একটা আইটি ফার্মে কাজ করছি আর কি। তো অনেকদিন ধরে এসইও শেখার ইচ্ছা ছিল, মেনলি ফেসবুক মার্কেটিংটার থেকে ইচ্ছা জাগছে। পরে আপনার অনেকগুলো ভিডিও দেখলাম, আমি মোটামুটি আপনার ইউটিউবে যে এর আগের ব্যাচগুলো ছিল সেগুলো দেখলাম, 3-4টা ভিডিও আপনি আপলোড করেছিলেন। জি তো সেগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো আর কি, আপনার বোঝানোর স্টাইলটা। তো আমার ইচ্ছা হলো আর কি, যেহেতু এখন অফিস নাই, কিছু নেই, তো আমি চাচ্ছি আর কি এটার উপরে ভালো কিছু করার জন্য আর কি, যতটুকু বুঝতে পারি যাতে আমি ওইটা নিয়ে কাজ করতে পারি। এই তো। ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপু কে আছেন? আচ্ছা, উনি মেবি নাই। শুভ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? Assalamu alaikum, Robin bhai. How are জি you? আলহামদুলিল্লাহ ভাই, আই এম ফাইন। I am introducing all of you. I am Okay. Shubhu Said, and I have completed my post graduation from Jagannath University in the Department of Physics, and I am also a teacher in a government college ওকে at Uttara, and I live at Uttara at this moment. So I am interested to join a digital marketing course so that I have a lot of free time. During this time, I want to make money to from a digital marketing system. ওকে ওকে, That's all. Well, thank you very much, Robin Bhaiya. থ্যাংক ইউ সো মাচ ভাই। সুজন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বলছি। জি আমি পেশায় একজন মেডিকেল টেকনোলজিস্ট, একটা প্রাইভেট
ক্লিনিকে জব করি, আর এর পাশাপাশি সিপিএ মার্কেটিং করি। এই জি তো। সিপি মার্কেটিং কোন প্ল্যাটফর্মে করেন? আমি মূলত হাউজিং সেকশন নিয়ে কাজ করি, আচ্ছা, রিয়েল এস্টেট অফারগুলো রিয়েল নিয়ে আর এস্টেট। কি কাজ আচ্ছা করি। ঠিক আছে। জি। তো হঠাৎ এই সিপিএ মার্কেটিং থেকে কেন এসইও তে এনরোল হওয়ার ইচ্ছা আসলো কেন ভাই? আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে সিপিএ মার্কেটিং করলেও এসইওর পাশাপাশি প্রয়োজন আছে, কারণ যখন একটা ওয়েবসাইট তৈরি করব বা মানে ফ্রি ট্রাফিকের জন্য আর কি এসইওর দরকার আছে, আচ্ছা মানে আমার Okay. ট্রাফিক কালেক্টের জন্য আর কি। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তামিম আহমেদ অর্পণ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে বলছেন, কি করছেন? আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। জি আহ, আপনার এই এসইও তে এনরোল করার আগ্রহটা কেন ভাই, কেন করছেন? আমি আমি সিপিএ ট্রাই করছিলাম, বুঝছেন, তো জি। ওইটার মধ্যে সাকসেস হয় নাই, জি তো এই জন্য এখন এসইউ তে ট্রাই করতে যেতেছি। ওকে, দ্যাটস গুড, সাউন্ড ইজ গুড। ঠিক আছে, তুষার ভাই কেমন আছেন? তুষার ভাই কি আছেন? ওকে, তুষার ভাই মেবি নাই। অসীম আকরাম ভাই, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাইয়া আছি ভাইয়া, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। কোথায় আছেন, কি ভাইয়া করছেন? আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমি একটা প্রাইভেট ফার্মে আছি মার্কেটিং ডিপার্টমেন্টে। জি আর আমার কাছে মনে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর মূল বিষয়টাই হচ্ছে এসইও আর কি, সেই আচ্ছা জন্য এখানে আসা। আচ্ছা মানে আপনি ডিজিটাল মার্কেটিং এ সফল হতে হলে এসইও জানাই লাগবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। একজন নতুন আসছে, সালিমুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। সালিমুর রহমান Hello. yes? জি তুষার ভাই কেমন আছেন? আপনাকে তখন ডাকা হয়েছিল। আসসালামু আলাইকুম ভাই, কেমন জি। আছেন ভাই? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছেন, ভাই কোথা আমি থেকে বলছেন? চট্টগ্রাম থেকে বলছি। চট্টগ্রাম থেকে বলছি আমি। চট্টগ্রামে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংলিশ অনার্স করছি জি লাস্ট ইয়ার। জি সাথে পাশাপাশি কন্টেন্ট রাইটিং করি, এবং হচ্ছে যে আসলে এসইও তে আসার জন্য হচ্ছে নিজের একটা ওয়েবসাইট দাঁড় করানো, এবং হচ্ছে পাশাপাশি কন্টেন্টের মধ্যে জানেন যে এসইওর একটা ব্যাপার স্যাপার আছে, তো সেই জন্য আর কি এই কোর্সে আসা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সালিমুর রহমান ভাই কি আছেন? কেমন আছেন আপনি? ওকে, একজন আপু ছিল, ওনাকে আমি ডেকেছিলাম, উনি এখন মিউট ওপেন করছে। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যালো। কেমন আছেন? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি খুলনা থেকে বলছি। জি জি, আমি গত ইয়ার খুলনা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএল কলেজ থেকে মাস্টার্স করছি ইংলিশে। জি তো অনেক সাইটে আমি ব্লগ রাইটিং করছি, ওয়েব রাইটিং, যত প্রকারে গেস্ট পোস্ট করছি, কিন্তু অ্যাকচুয়ালি নিজের একটা ওয়েবসাইটের দরকার, এজন্য এসইও তো মাস্ট বি একটা র্যাঙ্কিং এর জন্য, সার্চ রেজাল্টের জন্য। তো এজন্য আর কি এসইও কোর্স করাটা এই। ওকে ঠিক আছে। আমরা একটু সবাই, যদি আর কারো কোনো কোয়েশ্চেন আমার সম্পর্কে জানতে চাওয়া থাকে জানতে পারেন, যদি না হয় তাহলে আমরা সবার লাস্টে, একদম সেশনের লাস্টে আবার একটু কথা বলবো। আমি তাহলে একটু আমার আজকের সেশনটা একটু শুরু করতে চাচ্ছি আপনাদের নিয়ে। একটু কাইন্ডলি সবাই একটু সেলফ মিউটে গেলে আমার জন্য বেটার হয়। যদি আমার কথা এবং ডিসপ্লের সাথে কারো কোনো প্রবলেম হয় আমাকে সাথে সাথে জানাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, শুরু করি আমি। আপনার অনুমতি দিলে আমি শুরু করব। জি ভাইয়া, শুরু করেন। শুরু করেন। থ্যাংক ইউ সো শুরু মাচ। করেন। ওকে, আমি অলরেডি আমার ইন্ট্রোডিউস দিয়েছি আপনাদের কাছে। আর আমার কাছে, আমি অ্যাকচুয়ালি তার আগে একটু আপনাদের বলে নেই, আমি খুব ভদ্রভাবে কথা বলতে পারি না।
খুব গুছিয়ে কথা বলতে পারি না। আমি আমার মতো করে যেভাবে কথা বলা উচিত, চলিত ভাষায় যেভাবে কথা বলা উচিত, আমি সাধারণত ওইভাবেই কথা বলি। সো কাইন্ডলি কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না এটা, কারণ অনেকেই বলে যে ট্রেনার ঠিক মতো কথা বলতে পারে না, তো আমি চেষ্টা করি আর কি। বাই দ্য ওয়ে, আপনাদের না কোর্সটা না, সম্পর্কে আপনি তো অনেক ভালো, আপনি অনেক ভালো মানুষ, তো আপনি কেন খুব ভালোভাবেই তো কথা বলেন আমাদের কাছে মনে হয়। ওকে ফাইন। আপনাদের কাছে আমি যদি একটু কোর্স সম্পর্কে একটু জানতে চাই, সেটা হচ্ছে আমি আপনাদের আউটলাইনটা দিয়ে দিব, আজকে সেশনের পর আউটলাইনটা দিয়ে দিব। টোটাল এখানে আমি একটু আউটলাইনটা, টোটাল ক্লাসটা আমি যদি একটু দেখাই আপনাদের, এখানে আপনাদের জন্য টোটাল ক্লাস রেখেছি আমি 24টা। এই 24টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা করে সেশন আছে। প্রত্যেকটা সেশনেই আমি প্রত্যেকটা ক্লাস আমার নিতে গেলে আমার বেসিক্যালি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। ক্ষেত্র বিশেষে কিছু ক্লাস যায় যে ক্লাসগুলো 1 ঘন্টার মধ্যে শেষ হবে, 1 ঘন্টার নিচে কখনো আমার ক্লাস আমি শেষ করতে পারি না, কারণ আমাকে ইন ডিটেলস অনেক কথা বলতে হয়। সো এই পুরো সেশনটার টাইম আমি 2 মাস নিয়েছি, এবং 2 মাস পর্যন্ত আমি উইকলি 2 ডেজ আমি ক্লাস নেই, এবং প্রতি মাসে আমি 2টা করে ব্যাচ ওপেন রাখি। তো রিসেন্টলি আমার 3rd ব্যাচ ক্লোজ হওয়ার পরে আপনাদের 5th ব্যাচ ওপেন হয়েছে, এখন 5th ব্যাচ আর হচ্ছে 4th ব্যাচ রানিং। সো আমার অনেক ভালো লাগছে যে আপনারা অনেক সেশনের আছেন, অনেক ইন্ডাস্ট্রির অনেক লোক আছেন। আমার প্রিভিয়াস ব্যাচেও আপনারা অনেকেই চেনেন, টপ 10 এর বাংলাদেশের টপ একটা ব্র্যান্ড, টপ 10 ব্র্যান্ড, ক্লথিং ব্র্যান্ড। তো ওইখানকার 2জন ম্যানেজার ছিল, সিনিয়র ব্র্যান্ডিং ম্যানেজার, তো ওনারাও আমার 3rd ব্যাচের ছিল। আমি বলতে পারি ওনারা আমার সিনিয়র ভাই বলা যায়, ছোট ভাই মানুষ আমি ওনাদের। সো ইভেন আমার ফার্স্ট ব্যাচের 2জন স্টুডেন্ট, তাদের সাকসেস স্টোরি যদি বলি, তো 2জনের ফার্স্ট ব্যাচে আমি যখন সেশন শুরু করি তখন আমার স্টুডেন্ট ছিল 90 জন এক ব্যাচে, ফার্স্ট ব্যাচে। 90 জন থেকে ছাঁটাই হতে 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 লাস্ট পর্যন্ত আমার সাথে টিকে ছিল 30 জন, এবং 30 জন থেকে একদম কোর্সের এন্ড থেকে তাদের আর্নিং স্টার্ট পর্যন্ত টিকে ছিল আমার সাথে 13 জন। এই 13 জনের মধ্যে 2 জন এখন একজন হচ্ছে ইউনাইটেড স্টেটসের একটা এজেন্সির সাথে অ্যাড আছে, আর একজন রিসেন্টলি ইটালির মাদ্রিদের একটা এজেন্সির সাথে অ্যাড হয়েছে পার্মানেন্ট লিঙ্ক বিল্ডার হিসেবে। সে শুধু তাদের লিঙ্ক বিল্ডিং করে। আর বাকি যারা আছে তাদের মধ্যে কিছু আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, কিছু আছে নিজেদের ওয়েবসাইট ওপেন করে নিজেরাই জাস্ট কন্টেন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্ট মার্কেটিং এর কাজ করছে, কেউ আছে আবার মার্কেট প্লেসে কাজ করছে। আমি এতটুকু এনশিওর দিতে পারি আপনাদের যে আমার কাছ থেকে আমার প্রিভিয়াস দেখা আমার যে ব্যাচ ছিল, 3rd ব্যাচ যেটা রিসেন্টলি শেষ হয়েছে, সেই ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্টই ক্লাস শেষের আগে 3 থেকে 4টা করে প্রজেক্ট তারা শেষ করছে। প্রজেক্ট মিনস আমি এখানে এটা বলতেছি ছোট কাজ, যেগুলো $20 বা $30, $5 ফাইবারে যে কাজগুলো পাওয়া যায়। যদি আমি নিজেই ফাইবারে সাকসেস না, এটা লজ্জার কিছুই নাই, আমি নিজে ফাইবারে এখনো সাকসেস না, আমি ফাইবারে গিগও নাই আমার, আর আমি ফাইবারে ট্রাইও করি না, বাট আমার স্টুডেন্টরা ফাইবারে আমি যাদেরকে যে গাইডলাইন দিয়েছি সেই গাইডলাইন হিসেবে তারা সাকসেস। ওকে ফাইন, এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর এখন যদি আসি আমি কোর্সের আউটলাইনের দিকে, টোটাল 24টা এই ক্লাসের মধ্যে আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স, ফুল বলবো না, সেমি অ্যাডভান্স থাকবে, কারণ ফুল অ্যাডভান্স অ্যাকচুয়ালি অনেকেই এই কথাটা আসলে বলা উচিত। আমার রিসেন্টলি আমার কাছে কিছু কথা আসছে, সেটা হচ্ছে যে ভাই 1000 থেকে 15,000 টাকার কোর্সে মান কখনো ভালো হয় না, ইভেন কোর্সের সাপোর্ট ভালো পাওয়া যায় না। আর কিছু লোকের মন্তব্য হচ্ছে 1500 টাকা অনেক বেশি, আরো কিছু কমান। সো যাই হোক, আমার কাছে আমার এই কোর্সটা যা আমার কাছ থেকে অলরেডি বের হয়ে গেছে, অ্যাটলিস্ট তারা জানে, কারণ আমি খুব বেশি একটা মার্কেটিং করি না। আপনারা যারা আমার এই অ্যাডভার্টাইজিং দেখে আমার এখানে এনরোল করছেন, আমি অ্যাডভার্টাইজিংটা শুরু করছি 4 দিন আগে, দ্যাট মিনস 20 তারিখে আজকে ক্লাস, আমি 16 তারিখ রাত্রে এটাকে পাবলিশ করছি অ্যাডভার্টাইজিং। 4 দিন আমার ক্যাম্পেইন রান হয়েছে, এবং 4 দিনে আপনারা আসছেন। মাস খানেক আগে বা 10 দিন আগে থেকে আমি ক্যাম্পেইন কখনোই রান করি না, আমার প্রয়োজন হয় না। আর আমি চাইও না খুব বেশি স্টুডেন্ট নিয়ে আমি মুভ করতে, কারণ আমি চাই আমার কাছ থেকে যারা অ্যাটলিস্ট বের হয়ে যাবে তারা যেন তাদের ক্যারিয়ার ডেভেলপ করতে পারে। আর আমি অ্যাটলিস্ট তাদেরকে আমার ব্যাচে চাই যাদের একটা ডেডিকেটেড লেভেল থাকে, একটা প্যাশন থাকে একটা ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। এখন অনেকেই আছে যে দেখি কি হয়, বিষয়টা যদি এরকম হয় দেখি কি হয়, আমি অ্যাকচুয়ালি তাদেরকে নিয়ে খুব বেশি একটা আশা করি না। এটা একদম আমার কাছে যেটা আমার ক্লিয়ার কথা, আমি আশা করি না খুব বেশি একটা তাদের নিয়ে যে দেখি কি হয়। যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা যদি যতটা সহজ মনে হয়, আসলে কিন্তু ততটা সহজ না।
কেন সহজ না? কেউ যদি মনে করেন যে এই ফ্রিল্যান্সারের মান্থলি ইনকাম 1 লাখ টাকা বা এই ফ্রিল্যান্সারের মান্থলি ইনকাম 2 লাখ টাকা, এবং আপনি তার সফলতা দেখলেন যে সফলতায় সে ইনকামের দিক দিয়ে সফল এবং খুব ভালো ইনকাম, প্যাসিভ ইনকাম করছে, এবং ওই ইনকাম দেখে যদি আপনার মনে হয় যে আপনিও ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং করে আপনি সাকসেস হতে পারবেন, কথাটা একদমই ভুল। তাহলে আমি বলবো আমার মতে কখনো একজন ফ্রিল্যান্সারের সফলতা দেখে কখনো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নিজেকে আনতে হয় না। একজন সফল ফ্রিল্যান্সারের পেছনের যে ব্যর্থতা আছে, তার যে ফেলিওর অপশনসগুলো আছে, সেগুলোকে রিড করে অ্যানালাইসিস করে দেন আপনাকে ফ্রিল্যান্সারে আসা উচিত আমি মনে করি। আজকের সেশনের পরে আপনারা অনেকে আমার থেকে চলে যাবেন এবং অনেকে আমার সাথে এনরোল করবেন, থেকে যাবেন, হোয়াট এভার। কিন্তু আজকের সেশনটা একদমই যেহেতু ফ্রি, আমি চাচ্ছি কিছু কথা আপনাদের বলবো যেগুলো হয়তো ইন ফিউচারে আমার কাছে থাকেন বা আদার্স অন্য সেগমেন্টে অন্য সেক্টর নিয়ে কাজ করেন, বাট সেগুলো যেন কখনো যেন অ্যানালাইজ করে যেন কাজে লাগাতে পারেন। তো কখনো অ্যাকচুয়ালি এভাবে আসা উচিত না যে আমি দেখলাম উনি 2 লাখ টাকা ইনকাম করে, দ্যাট মিনস সেখানে অনেক টাকা আছে, সো আমিও গেলে হয়তো বা আমিও পারবো। ফ্রিল্যান্সিং অনেক সহজ, মোটেও এটা ঠিক না। ফ্রিল্যান্সিং অনেক কঠিন। ইভেন ফর্মাল যে জব আছে যেগুলো কিনা আমরা 8টা 10টা বা 10টা 5টা অফিস করি, তাদের যে পরিশ্রম, তাদের পরিশ্রম থেকেও বেশি খাটতে হয়, পরিশ্রম করতে হয় ফ্রিল্যান্সারদের। যদিও ফ্রিল্যান্সিংটা এখন বর্তমান সময়ে 2020-তে এসে একটা সময়ের মধ্যে আসছে, দ্যাট মিনস আমরা একটা টাইম মেনটেন করে কাজ করি, তারপরেও অনেক ফ্রিল্যান্সার আছে যারা প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করতে হয় তাদেরকে, যার কারণে ফ্রিল্যান্সিংটা আমি মনে করি সব থেকে বেশি কঠিন একটা কাজ, কষ্টের একটা কাজ। আমরা অনলাইনে অনেক এক্সপার্ট পাই, ফেসবুক অনেক গ্রুপ আছে, অনেক পেজ আছে, অনেক অ্যাকাউন্টস আছে। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনি কি এসইও এক্সপার্ট, আর আপনি কি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, আর আপনি কি ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট, ওকে ফাইন, আমি এক্সপার্ট। আমরা অনলাইনে সবাই এক্সপার্ট, কিন্তু যখন আমাদেরকে প্র্যাকটিক্যালি একটা কাজ করতে দেওয়া হয় তখন অ্যাকচুয়ালি বোঝা যায় আমরা কতটুকু এক্সপার্ট। আমি কখনো নিজেকে এক্সপার্ট দাবি করি না। আমি যেটা জানি সেটা হচ্ছে যে আমি কিছু পরিমাণ কাজ জানি, কিছুটা স্কিল অ্যাচিভ করতে পারছি, যেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি আমি এখানে। কারণ আমি যদি নিজেকে এক্সপার্ট বলি তাহলে আসলে এক্সপার্টদের অপমান করা হবে। আমার থেকে অনেক ভালো ভালো এক্সপার্টস আছে, ইভেন আমাদের বাংলাদেশেই আছে। তো টোটাল এই 24টা কোর্সের আউটলাইন, 24টা ক্লাসের মধ্যে অ্যাডভান্স, ফুল অ্যাডভান্স না, সেমি অ্যাডভান্স বলবো আমি এখানে। কারণ ফুল অ্যাডভান্স অ্যাকচুয়ালি এই অ্যামাউন্টের কোর্সে দেওয়াটা পসিবল না। আর যদি ফুল অ্যাডভান্স দিতেও যাই, আমি কখনোই 2 মান্থসে আপনাদের পুরো সেশনটা কভার করতে পারবো না। অ্যাডভান্স অবশ্যই দিব, বাট ফুল অ্যাডভান্সটা না। এটা হচ্ছে এই কোর্সের আউটলাইনে। এবং এখানে টোটালি বিশেষ করে একদম প্রতিটা পয়েন্ট ধরে ধরে যেভাবে আগানো উচিত, আপনাদেরকে প্রতিটা কাজের ওয়ার্কিং, আমরা অনেকেই কাজ করতে গেলে ক্লায়েন্ট প্রথমে যেটা চায় সেটা হচ্ছে কাজের স্যাম্পল, যেটা অনেকের প্রবলেম দেখাতে গিয়ে। তো এই ধরনের স্যাম্পল বলেন, আপনারা নিজেরাই যখন কোনো একটা ওয়েবসাইট যদি বানাতে চান, আপনার যে থিমের প্রয়োজন হয়, সেটা হতে পারে ই কমার্স বেস থিম অর হোয়াট এভার লাইক দ্যাট, ব্লগিং থিম, এই থিমগুলো আমি আপনাদের দিয়ে দিব, কোনো সমস্যা নাই। একদম পেইড প্রিমিয়াম থিম, যেগুলো প্রিমিয়াম থিমগুলো আপনারা আমার কাছে পেয়ে যাবেন, সেটা আপনাদের কিনতে হবে না কোথাও থেকে, আমি দিয়ে দিব, ম্যানেজ করে দিব। আর অল ওভার সব ধরনের সাপোর্ট যদি বলি, যেটা বলি, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রোভাইড করার, আর সেটা যখনই হোক এবং যে প্রকারের যে লেভেলের সাপোর্টটাই হোক, অল টাইম, এভরি টাইম। এখানে টোটালি আমরা একদম যদি একটু প্রথম থেকে দেখি, আমি সেটা হচ্ছে প্রথমে একটু ইন্ট্রোডাকশন আছে, সেটা হচ্ছে আমাদের এসইও নিয়ে, এবং 2টা ইন্ট্রোডাকশন আমি রেখেছি হচ্ছে অ্যাকচুয়ালি 2টা ক্লাসের মধ্যে এসইওর ইন্ট্রোডাকশন নিয়ে। তারপর আমাদের কিওয়ার্ড রিসার্চের টোটাল আমি 1টা 2টা 3টা 4 5 টোটাল আমি 5টা ক্লাস রাখছি হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য। যদিও অনেক ইনস্টিটিউটের কোর্সের আউটলাইনে পেয়ে যাবেন যারা 3টা বা 2টা থেকে 3টার বেশি শিডিউল রাখে না, ক্লাস রাখে না কিওয়ার্ড রিসার্চ নিয়ে, বাট আমি সেখানে 5টা সেশন রেখেছি, আপনাদের ক্লাস রেখেছি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কারণ হচ্ছে এসইওর
একদম হার্ড যদি বলেন সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, কারণ আমরা কিওয়ার্ডের উপরে বেস করেই সাধারণত একটা ওয়েবসাইটকে এসইও করি। সো এটা হচ্ছে একটা এসইওর হার্ড বলতে পারেন অ্যাকচুয়ালি। ওকে ফাইন, এই জন্য এখানে 5টা কিওয়ার্ড সেশন ক্লাসে রেখে দিছি। আর হচ্ছে এখানে অন পেজের জন্য আমি অন পেজের 1টা 2টা 3টা ক্লাস রাখছি হচ্ছে অন পেজের, এবং মাঝখানে একটা কন্টেন্ট রাইটিং এর ক্লাস রাখছি আমি, কারণ কন্টেন্ট রাইটিং এর প্রয়োজন হয় আমাদের, ইউনিক কন্টেন্ট লেখার প্রয়োজন হয়। অনেকেই কন্টেন্ট রাইটিং এর কোর্স আলাদা দেখে আমি খোঁজে, বা অনেকে এসইও কোর্সে কন্টেন্ট রাইটিংটা অ্যাড করে না। দ্যাটস আমি এখানে বেসিকের মধ্যেই কন্টেন্ট রাইটিংটা অ্যাড করে দিচ্ছি, যাতে আপনারা ইউনিক কন্টেন্ট রাইটার দিয়ে না লিখে নিজেরা লিখতে পারেন। দেন অন পেজ তো ওকে ফাইন গেল। দেন আমরা অফ পেজের কিছু সেগমেন্ট রাখছি। অন পেজ অফ পেজের এখানে যেগুলো আছে এদের মধ্যেও আরো চেঞ্জ হয়ে যাবে, হুবহু আউটলেটে যা আছে তা থাকবে না। কেন থাকবে না? কারণ কিছু কিছু ট্রেন্ডিং অফ পেজের ক্ষেত্রে, যেটা কিনা আমরা ব্যাকলিংকস বলি এসইওর ভাষায়, চেঞ্জ হয়। কিছু কিছু ট্রেন্ডিং গুগল যখন তাদের অ্যালগোরিদম আপডেট করে তখন এই ব্যাকলিংকস গুলোর মধ্যে চেঞ্জিং আসে, যে ডিমান্ড ট্রেন্ডিংটা কমে যায়। দেখা যাচ্ছে আজকের দিনে গেস্ট পোস্টিং এর ডিমান্ড অনেক বেশি, ব্যাকলিংক গুগল গেস্ট পোস্ট করলে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে ব্যাকলিংকের ক্ষেত্রে। দেখা যাচ্ছে একটা অ্যালগোরিদম আপডেট আসছে, সেখানে হয়তো বা দেখা গেল সামহাও ওয়েব 2.0 ডিমান্ড তখন বেশি উপরে হয়ে গেল। সো এইটার উপরে ক্যাটাগরি করে অ্যাকচুয়ালি এখান থেকে দেখা যায় অনেক জিনিসই বাদ পড়ে, আবার আমি অনেক জিনিসই ইনক্লুড করি, আবার এগুলোও থাকে সাথে নতুন যা আসে সেগুলো আমি ইনক্লুড করি। তো এখান থেকে কিছু চেঞ্জ হয় আমার এই আউটলেটের মধ্যে থেকে, সব হুবহু এক থাকে না। এরপর অ্যাকচুয়ালি কীভাবে একটা এসইও রিপোর্ট একবার র্যাঙ্ক অ্যাচিভ করা, একটা রিপোর্ট সাবমিট করা ক্লায়েন্টকে, অফ পেজের জন্য হোক অন পেজের জন্য হোক হোয়াট এভার। দেন একদম 16 নম্বর ক্লাস যেটা, সেটার জন্য ফুল একটা ওয়েবসাইট। এই 16 নম্বর ক্লাস যদিও এখানে একটা, এই ক্লাসটা আমার 2 দিন লাগে, টোটাল 4 ঘন্টার ক্লাস লাগে আমার অডিট শেষ করতে, কারণ অডিট ফুল একটা ওয়েবসাইট অডিট করতে গেলে একটা টাইম নিয়ে কাজ করতে হয়। এরপরে লোকাল ইস্যুর সেগমেন্টে আমি 3টা ক্লাস অ্যাড করছি আপনাদের জন্য। তো 3টা ক্লাসের মধ্যে 3টাই হচ্ছে একদম টোটালি বেসিক। লোকাল ইস্যুরটা টোটালটাই বেসিক, লোকাল ইস্যুর মধ্যে কোনো অ্যাডভান্স কিছু নাই, অ্যাটলিস্ট মানে আমি দেখাচ্ছি না আর কি এই সেশনে, এই কোর্সের মধ্যে। এটা টোটালি বেসিক কোর্স দেখাচ্ছি লোকাল ইস্যুর মধ্যে। এরপর ই কমার্স নিয়ে যারা সাধারণত, যেহেতু আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করার অনেক ইচ্ছা থাকে, সো ই কমার্সটা টাচ আপ করে যাচ্ছি। আর হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপরে একটা, যেহেতু আমাদের সাইট রেডি করার পরে সাইট ডিজাইনের একটা প্রয়োজন হয়, মোটামুটি নিজেরাই যেন উইদাউট কোডিং আমরা যেন একটা সাইটকে ডিজাইন করতে পারি একটা ব্লগিং রান করার জন্য, বা একটা ই কমার্স সাইট রান করার জন্য। সো এই বিষয়ে মোটামুটি একটা বিষয় কভার করার চেষ্টা করছি। এই 3টা ক্লাস হয়তোবা আমি নিব, অথবা আমার যে ডেভেলপার আছে সে হয়তো আপনাদের ক্লাসটা নিবে, বাট এই ক্লাসটা আমি অথবা দুজন যে কোনো একজন নিবে আর কি। এরপর 24 নম্বর ক্লাসের যেগুলো সেগুলো বলবো না এখন, এটা হচ্ছে একদম যারা আমার সাথে লাস্ট পর্যন্ত থাকবে তাদের জন্য এটা, এই জন্য এটা এখানে কিছু অ্যাড করিনি আমি, বাই দ্য ওয়ে। তো এই ছিল হচ্ছে মোটামুটি কোর্সের অবস্থা, কোর্সের আউটলেটের অবস্থা। এইটা নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এরপর আমি নেক্সট এই ফার্স্ট ক্লাসটা আজকে আমি শুরু করবো আপনাদেরকে নিয়ে। আর কি কোনো কোয়েশ্চেন্স আছে? ভাইয়া ফ্রিল্যান্সিং এর জন্য কি কোনো গাইডলাইন দেওয়া হবে আমাদের? জি, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের আপনাদের কোর্সের মাঝে আমি এই 3টা কোর্স, যেটা প্রথম কিওয়ার্ড রিসার্চ যে 4টা-5টা ক্লাস, এই 5টা ক্লাস কমপ্লিটের পরে আমি আপনাদেরকে নিয়ে, যারা আমার সাথে থাকবেন আর কি অ্যাকচুয়ালি, তাদেরকে নিয়ে আমি মার্কেট প্লেসে মুভ করব। কারণ আমি মনে করি যদি ঠিকঠাক মতো এসইওর ছোট ছোট সেগমেন্টগুলো আপনারা শিখতে পারেন, শুধুমাত্র সিঙ্গেল সেগমেন্টগুলো নিয়েও ভালো পরিমাণে কাজ করা যায়। সো আমি চেষ্টা করি সাধারণত এই 5টা ক্লাসের পর থেকে হচ্ছে আমি আমাদের সাথে যারা থাকে তাদেরকে নিয়ে আমি মার্কেট প্লেসে মুভ করতে। ইভেন ফাইবার, আপওয়ার্কে আমি বিশেষ করে আপওয়ার্কটা বেশি সাপোর্ট করি, কারণ এখানে একটু স্কিল ডেভেলপ করে গেলে এবং কাজের প্রসিডিওরটা এবং আপনার স্ট্র্যাটেজিটা যদি আপনার ঠিকঠাক থাকে এবং আপনার ট্র্যাক যদি ঠিক থাকে, আপনি ইজিলি আপওয়ার্ক থেকে ভালো মানের কাজ পাওয়া সম্ভব। আর ফাইবার থেকে আপওয়ার্ক অনেক বেটার, কারণ ওইখানে অনেক বড় বড় প্রজেক্টগুলো সাধারণত আসে। তো একটু হ্যান্ডেল করতে পারলে, কৌশলে একটু হ্যান্ডেল করতে পারলে খুব তাড়াতাড়ি সাকসেস হওয়া পসিবল। তবে আমি আগেই বলেছি যে আপনি যদি আপনার ডেডিকেশন লেভেল যদি ঠিক থাকে, আপনার গোল যদি ঠিক থাকে, দেন মোস্ট ওয়েলকাম এসইও শেখার জন্য। কারণ এটা এত বড় একটা এরিয়া, আপনি 24টা ক্লাসে কোনোদিনও এসইও শেষ হওয়ার মতো না।
আমরা যতই বলি যে 2 মাসে আপনার কোর্স করে আপনাকে মাস শেষে 50,000 ইনকাম করাবো, এই রিস্ক আমি নিব না কখনোই। কারণ এইটা অ্যাকচুয়ালি আপনাকে ইমপ্রেস করার জন্য প্রথম ধাপে। আমি কখনোই বলবো না আপনি আমার কাছ থেকে কোর্স করার পরের মাস থেকে 50,000 টাকা ইনকাম করবেন। তবে আমি এতটুকু বলতে পারি, আমার কাছ থেকে কোর্স করে যাওয়ার পরে আপনি কিছু ইনকাম করতে পারবেন, এবং এইটাকে নিয়ে যদি আপনি লেগে থাকেন নেক্সট 6 মান্থ টু 1 ইয়ার, আই থিঙ্ক আপনি সাকসেস হবেন। কারণ আমি নিজেও স্ট্রাগল করে এসেছি এই লাইনে। আমিও অনেক প্রায় 3 বছরের স্ট্রাগল করে আজকের এই পজিশনে আসছি। সো 3টা বছর কিন্তু কম না। পড়াশোনা সবকিছু মোটামুটি বলতে পারেন আমি খুব ভালো স্টুডেন্ট না। পড়াশোনা একদিকে, আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আরেকদিকে রেখে আমি তারপরে আসছি। তো আমার ডেডিকেটেড পেশেন্টই ছিল এরকম। আমি 2009 থেকে আমি ফ্রিল্যান্সিং আছি বলতে পারেন। কিভাবে আছি? তখন আমি ফ্রিল্যান্সিং করে freelancer.com এ অ্যাজ এ ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে। তখন সবে মাত্র আমি মাইক্রোসফট অফিসের প্রোগ্রামের কাজগুলো শেষ করেছিলাম, কোর্স করেছিলাম। তখন আমি মেবি ক্লাস 9-এ পড়ি। তো এরপর থেকে আস্তে আস্তে প্রফেশনালি এসইওতে আসা হচ্ছে 17-এর পর 18 থেকে প্রফেশনালি আসা। এর আগে টুকটাক ওই যে আপনারা মেবি নাম শুনেছেন, অনেক সিনিয়র অনেক আছেন যারা কাজ করে থাকবেন। পিটিসি নামে সাইট ছিল, অ্যাডে ক্লিক করা, দেন ভিডিও দেখা, বিটকয়েন ছিল মাঝে। তো এইসব কাজগুলো করতাম এর আগে। এরপরে প্রফেশনালি দেখলাম যে এইসব অ্যাকচুয়ালি কোনো ক্যারিয়ার নাই, টাকা আছে বাট একটা সময় শেষে আসলে সবগুলোই অ্যাকচুয়ালি ফল করে এবং আমার পরিশ্রমগুলো বৃথা যায়। সো এমন কিছু করা উচিত যেখানে অ্যাকচুয়ালি ক্যারিয়ার বলতে কিছু একটা আছে। তো অ্যাকচুয়ালি এসইওটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই কারণে, আমার মাথায় কোডিং খুব কম ঢোকে, আমি লজিক্যাল টার্মস খুব কম বুঝি। গ্রাফিক ডিজাইনের ক্রিয়েটিভিটি আমার কাছে নাই। সো গ্রাফিক ডিজাইন আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই। আমার কাছে মনে হয়েছে এটা খুবই ভালো একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আমি দেখছি, কাজ করছি, গুগলের টার্মস এন্ড কন্ডিশন মেনে আমি কাজ করব একটা রুলসের মধ্যে থেকে। দ্যাটস ওকে, ফাইন, আই ক্যান ডু ইট। এখন যদি কিছু কোয়েশ্চেন বলার থাকে আপনারা বলতে পারেন। ভাইয়া, আপনার এটা তো নর্মালি হচ্ছে বেসিক কোর্স, তো আপনাদের এটার পর শেষ হওয়ার পর কোনো অ্যাডভান্স কোর্স হবে কি? এইটাই অ্যাডভান্স কোর্স আমি যেটা বললাম, বাট ফুল অ্যাডভান্স না। এখানেই বেসিক প্লাস অ্যাডভান্স, বাট সেমি অ্যাডভান্স যেটা বলি এই লেভেলটা, ফুললি অ্যাডভান্সটা এখানে না। কারণ যেহেতু একদম স্টার্টআপ থেকে শুরু, এটা একদম বিগিনার লেভেল থেকে শুরু। সো আপাতত অ্যাডভান্স লেভেলের কোনো কোর্স আমি এখনো মুভ করি না। তবে ঈদের পর লোকাল এসইওর একটা কোর্স মুভ হবে আর কি, রান করবো আমি। আপনি যে কোর্সটা আমাদের জন্য করাতে চাচ্ছেন, জি, সেই কোর্সটির নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। জি। তো শুধু এইটা শিখলে কতটুকু আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো এখান থেকে? শুধু এই প্যাটার্নটা শিখলে কতটুকু আমরা এখান থেকে অর্জন করতে পারবো, সেটা আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, এসইওর কাজ শেখার পরে আপনার কাজের পদ্ধতি অ্যাকচুয়ালি 2 রকম হয়। একটা হচ্ছে আপনি নিজে একটা ওয়েবসাইট বিল্ড আপ করেন এবং ওই ওয়েবসাইটকে আপনি এসইও করে র্যাঙ্কিং করেন, এবং সেখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আর আপনি কন্টেন্ট ব্লগিং করেন, যেখানে ট্রাফিক নিয়ে আসছেন, অর্গানিক ট্রাফিক গুগল থেকে, এবং আপনি একটা প্যাসিভ ইনকাম করছেন অ্যাডসেন্স থ্রো আর আদার্স অ্যাফিলিয়েট মার্কেট প্লেস থ্রো। আর আরেকটা সেগমেন্ট যেটা হয় সেটা হচ্ছে, সেটা যাচ্ছি আমি, আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে আপনি অনলাইন মার্কেট প্লেসে আর্নিং করলেন, কাজ শুরু করলেন, এবং আপনি ক্লায়েন্টের কাজ করলেন, এবং ক্লায়েন্টের সেখান থেকে বাজেট হিসেবে আপনি কাজ করলেন। যদি বলি অ্যাফিলিয়েট মার্কেটিং বা ব্লগিং করে কাজ করবেন, দুইটাই আলাদা সেগমেন্ট। ব্লগিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং দুইটাই কখনো এক না। ব্লগিংটা টোটালি আপনি আপনার ক্রিয়েটিভিটির উপরে আপনি নিজে কন্টেন্ট লিখবেন, এবং আপনি আপনার পটেনশিয়াল কাস্টমারদেরকে নিয়ে এসে আপনার কন্টেন্টের জন্য আগ্রহী করে তুলবেন। ইভেন এখান থেকে আপনি একটা অ্যাডসেন্স থেকে অ্যাডস পাবেন। সেটার জন্য যেটা করতে হচ্ছে, আপনাকে মিনিমাম একটা ওয়েবসাইটকে যদি একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড ধরেও যদি র্যাঙ্ক করেন, তারপর একটা ওয়েবসাইট নিয়ে দাঁড়াতে অ্যাটলিস্ট আপনার 4 থেকে 6 মাস সময় লাগবে। এটা কমসে কম লাগবেই। যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আপনার সিমিলার একই প্রসিডিওর, আপনাকে একটা মার্কেট অর্গানিকভাবে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, বা অ্যাফিলিয়েট মার্কেটিং মানেই তো আমাদের প্রোডাক্ট সেল করা। সো একটা লিড জেনারেশন করবেন। সো আপনার সাইটে একজন ভিজিটর তখনই আসবে যখন আপনার ওয়েবসাইট একটা কিওয়ার্ড থ্রুতে সার্চ করলে সে ভিজিটর আপনার ওয়েবসাইটটাকে খুঁজে পাবে। আদারওয়াইজ আপনার সাইটে সে কখনোই আসবে না। সো ফাইনালি যেটা দেখা যায় যে আপনি
যদি একটা কিওয়ার্ড ধরে সাইটকে র্যাঙ্ক করতে পারেন, আপনি এখনো যতটা শর্ট টাইমে আপনি করতে পারেন, সেটার জন্য আপনি যতটা হার্ড একটু বেশি পরিশ্রম দিবেন আপনার সাইটের প্রতি, একটু ফার্স্ট কাজ করবেন, একটু বেশি বেশি কাজ করবেন, ওকে ফাইন, আপনি বেশি একটু 4 মাসে 6 মাসে থেকে আপনি হয়তো 4 মাসে র্যাঙ্ক পাবেন। বাট নতুন একটা বেবি সাইটকে নিয়ে উঠতে গেলে কখনো 4 থেকে 6 মাসের আগে র্যাঙ্ক করা পসিবল হয় না, খুবই কম। এখন আপনি যদি কিওয়ার্ড নেন আবুল শপ ইন বাংলাদেশ, যেটা কোনো সার্চ ভলিউমে নেই, একমাত্র আপনি লিখে সার্চ করেন এবং আপনারটা প্রথমেই আসে, সো অ্যাকচুয়ালি ওই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতে কোনো লাভ নাই। কিওয়ার্ড আপনাকে সেটাই বেছে নিতে হবে যেটা দিয়ে আপনি আপনার কাস্টমারকে পাবেন। সো ওইরকম কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতে গেলে অ্যাকচুয়ালি আপনাকে এই একটা টাইম বেবি একটা সাইটকে সবকিছু কাস্টমাইজ করে কন্টেন্ট দিয়ে সেটাকে গুগলে ইন্ডেক্স করার পর র্যাঙ্কিং আনতে অ্যাটলিস্ট 4 থেকে 6 মাস সময় লাগবে। সেক্ষেত্রে কি আমাদেরকে আলাদাভাবে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে? ইনভেস্টমেন্ট বলতে এখন আপনাকে একটা নিজে যদি ওয়েবসাইট ক্রিয়েট করেন সেক্ষেত্রে তো আপনাকে ডোমেন এবং হোস্টিং নিতেই হবে, এটাই তো আপনার ইনভেস্টমেন্ট। এরপরে আর কোনো ইনভেস্টমেন্ট নাই যদি না আপনি কন্টেন্ট রাইটার হায়ার করে কন্টেন্ট না লিখেন। কন্টেন্ট যদি আপনি নিজে লিখেন, নিজে এসইও করেন, এরপরে আর কোনো ইনভেস্টমেন্ট আমি দেখি না, নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এরপর আসে যেটা, সেটা হচ্ছে যে আর অ্যাকচুয়ালি জি ভাই আরেকটা প্রশ্ন, জি এসইওর আলোকে আমরা আমাদের এসইওর আলোকে আমরা কি কি আপনার কাছ থেকে শিখতে পারবো সেটা যদি একটু বলেন, মানে কোন কোন বিষয়গুলো আমরা এখানে শিখতে পারবো এসইওর আলোকে? আমার কাছ থেকে যেটা শিখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফুললি একটা ওয়েবসাইটকে একদম ফুল একটা বেবি নতুন একটা ওয়েবসাইট যদি আপনার হাতে ধরিয়ে দেওয়া হয় এবং আপনাকে ক্লায়েন্ট কিছুই জানে না, ক্লায়েন্ট শুধু বলেছে যে আমার ওয়েবসাইটটা এই টপিকের উপরে আছে এবং আমি চাই এই কোয়ালিটির কিছু লোক, বা আমি এই প্রোডাক্ট সেল করি, সো আমার ওয়েবসাইটটা যেন এই টাইপের কিওয়ার্ড লিখে যেন সার্চ করলে আমার ওয়েবসাইট ফার্স্ট পেজে আসে। যদি এরকমও কাজ কখনো আপনার হাতে আসে, আপনি যেন ফুললি ওই সাইটটাকে অ্যানালাইসিস করে এবং ওই সাইটের কম্পিটিটরদের অ্যানালাইসিস করে আপনি আপনার ক্লায়েন্টের সাইটটাকে র্যাঙ্ক করায় দিতে পারেন, ততটুকু পর্যন্ত আমি যতটুকু পারি, আমার যতটুকু স্কিল আছে সবটুকুই আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব। আর এরপরে যদি বলি যে লোকাল এসইওর ফ্যাক্টরটা তো অ্যাকচুয়ালি আলাদা, ট্রেডিশনাল বা ইন্টারন্যাশনাল এসইও থেকে লোকাল এসইও ট্রেডিশনালটা আলাদা। এরপরে আসেন সিপিএম মার্কেটিং, অনেকেই বলে যে সিপিএম মার্কেটিং, এসইও জানলে সিপিএম মার্কেটিং করাটা একটু সহজ, কারণ আপনি সিপিএম মার্কেটিং করাটা এই জন্য সহজ কারণ আপনি ইজিলি একটা কিওয়ার্ড ধরে র্যাঙ্ক করতে পারছেন। ইভেন এখানে এমন কিছু ডিজিটাল মার্কেটিং এর কিছু ট্রিক্স আছে যে ট্রিক্সগুলো থ্রুতে আপনার ইজিলি আপনাদের প্রোডাক্টগুলোকে জাস্ট মানে একটু পরিশ্রম করে উইদাউট এনি ইনভেস্ট একটু টাইম দিয়ে 1 থেকে 1.5 মাসের মধ্যে, মানে ওই কাজটা শুরু করার 1 থেকে 1.5 মাসের মধ্যে মার্কেটিং, যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসইএম যেটা বলি আমরা, আই থিঙ্ক সো একটা ভালো একটা ইনকাম সম্ভব। আমি মনে করি খুব ভালো একটা ইনকাম সম্ভব, কারণ অলরেডি আমার ব্যাচের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা করছে। জি, সেটা কি আপনার এসইওর আলোকে করতে পারবো, তাই না? জি জি, এটা আমি দেখিয়ে দিব এখান থেকে। আর হচ্ছে ব্যাপার যেটা, সেটা হচ্ছে ই কমার্স, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ই কমার্সের, যেটা হচ্ছে আপনার ই কমার্স সাইটের কিছু আলাদা ফ্যাসিলিটি আছে, কারণ ই কমার্স টাইপের সাধারণত আমাদের প্রোডাক্ট থাকে বা আমাদের যেটা সেল করি সেই ধরনের প্রোডাক্টের খুব বেশি একটা কিন্তু ওই প্রোডাক্ট নিয়ে কিন্তু বিস্তারিত কিছু বলা থাকে না, প্রোডাক্টের জাস্ট ছোট একটা ডেসক্রিপশন থাকে, যে ডেসক্রিপশনের মধ্যে আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্টের বেনিফিট আর এটা সাইড ইফেক্ট হয়তো বা বর্ণনা করা থাকতে পারে, প্রোডাক্টের প্রাইস, দেন লেট মি ফিনিশ প্লিজ, দেন হয়তো বা প্রোডাক্টের টাইটেলটা থাকে। এখন যেটা প্রয়োজন হয় এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ই কমার্স সাইটের জন্য অ্যাকচুয়ালি আলাদাভাবে একটু কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এবং আমরা এইটাই চাই ই কমার্সের ক্ষেত্রে যে প্রত্যেকটা প্রোডাক্ট যেন বা প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজ যেন আমার গুগলে র্যাঙ্ক হয়। এর কারণ একটাই, কারণ আমার যদি প্রত্যেকটা প্রোডাক্ট গুগলে র্যাঙ্ক হয় তাহলে আমি আমার ক্লায়েন্টগুলোকে একটু বা আমি আমার সেলারগুলোকে একটু তাড়াতাড়ি পেয়ে যাবো, আমি লিডগুলো একটু তাড়াতাড়ি পাবো যাতে আমি একটু ফার্স্ট সেল করতে পারি। সো এটার জন্য একটু আলাদা একটু স্ট্র্যাটেজি অবলম্বন করতে হয় অ্যাকচুয়ালি। এই তো। একটা কোশ্চেন করতে পারবো? জি অবশ্যই, শিওর শুভ ভাই বলেন। জি ভাইয়া, আর একটা কোশ্চেন হলো যে আপনি কি আমাদের সোশ্যাল মার্কেটিং এর আলোকে কি ইমেল মার্কেটিং, টুইটার, লিঙ্কডইন, তারপর হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে এসএমএস মার্কেটিং, ইমেল মার্কেটিং, এই বিষয়গুলো কি আমরা শিখতে পারবো এখান থেকে? না,
আমি এখানে আপনাদের টুইটার মার্কেটিংটা দেখাবো না, আমি এখানে প্রিন্টারেস্ট মার্কেটিংটা দেখাতে পারবো, শুধুমাত্র প্রিন্টারেস্টটা দেখাবো, রেডিট দেখাবো, এই তো এই দুইটা। আর দুইটা কিছু, দেখাবেন? হ্যাঁ আর কিছু ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, এসএমএস ক্যাম্পেইন এগুলো দেখাবো না। হ্যাঁ, মানে এগুলো কি এই 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 কোর্সের আলোকে পড়ে না নাকি? না, এই কোর্সে আলোকে অ্যাকচুয়ালি এটা পড়ে না, এটা ফুলি ডিজিটাল মার্কেটিং কোর্সের আন্ডারে পড়ে, আর এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা সেগমেন্ট। ও আচ্ছা আচ্ছা, আপনি শুধু আমাদেরকে এই সেগমেন্টটা নিয়ে আপনাদের আমাদেরকে প্রশিক্ষণ দিতে চাচ্ছেন? জি, আমি শুধু এসইও নিয়ে সেগমেন্টে আপনাদের প্রশিক্ষণ দিতে চাচ্ছি, যেটার মূল কাহিনী হচ্ছে যে যে কোনো একটা কিওয়ার্ডের উপর বেস করে একটা ওয়েবসাইটকে আপনি কতটা ইজিলি, কতটা ফাস্ট গুগলের ফার্স্ট পেজে পজিশন রাখতে পারেন, ধরতে পারেন। আচ্ছা, কিন্তু এটি কি অনেক কমপ্লেক্স কাজটি? কাজটা যদি কমপ্লেক্স ভাবেন তাহলে কমপ্লেক্স, আর যদি কমপ্লেক্স না ভাবেন তাহলে অনেক ইজি। তবে আমার কাছে মনে হয় যদি আপনার একটু ইংলিশ আর কম্পিউটার স্কিলের উপর কিছু থাকে, আপনার কাছে এসইও শেখাটা খুব বেশি একটা টাফ হবে না। ইংলিশের স্পিকিং, রাইটিং, লিসেনিং সবগুলোর উপরই ইনশাআল্লাহ দক্ষতা আছে, বিকজ আমি বিগত লাস্ট 5 or 10 ইয়ার, মেবি 5 to 7 ইয়ার্স ছিলাম আমি ইংলিশ মিডিয়ামে। জি, মানে আমি জব করেছি ইংলিশ ওকে, মিডিয়ামে দ্যাট সাউন্ডস to গুড। teach the O level, to teach the O level and A level students ওকে, at Dhanmondi in different type of English medium school. That's why I have a lot of experience to speak in English all over the world, I think. then And I have no problem. then it's easier for you. All right, that I know that. ওকে, আর কারো কোনো কোশ্চেনস আছে? কোর্স হ্যালো আউটলেট নিয়ে। ভাইয়া, জি বলেন। ভাইয়া আমি একটা কোশ্চেন করতাম আর কি। জি অবশ্যই। আচ্ছা ভাইয়া, মানে গুগলে কিওয়ার্ডটা র্যাঙ্কিং করা, এটা কি মানে যেগুলো কিওয়ার্ড গুগলে সাজেস্ট করতেছে ওখান থেকেই কিওয়ার্ড নিয়ে আমি কি বেসিক্যালি মানে কিওয়ার্ড যেটা আর কি গুগলে আছে এরকম? কিওয়ার্ড রিসার্চ গুগলে হচ্ছে একটা গুগলে কিওয়ার্ড আছে, আছে, ঠিক আছে, হ্যাঁ গুগলেই সেই কিওয়ার্ড গুলো আছে, গুগলেই লোকজন সেই কিওয়ার্ড গুলোকে নিয়ে সার্চ করে। এখান থেকে কিওয়ার্ড নিয়ে কি র্যাঙ্কিং করা নাকি ইউনিক একটা নিজের থেকে কিওয়ার্ড নিয়ে মানে র্যাঙ্কিং করা, কোনটা? এখানে দুইটাই কাজ করে, কিছু আইডিয়া গুগল থেকে নিতে হবে, কিছু আইডিয়া আপনার কাছ থেকে নিতে হবে, নিয়ে টোটাল মিক্স করে একটা এমন একটা কিওয়ার্ড বানাতে হবে যেটার মিনিমাম একটা সার্চ ভলিউম আছে। সার্চ ভলিউম মিন্স মিনিমাম কেউ না কেউ এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে। হ্যাঁ, তো ওই রকম একটা কিওয়ার্ড নিয়ে অ্যাকচুয়ালি তখন র্যাঙ্ক করতে হয়। যেমন আপনি সো সিম্পলি একটা দেখায়, যেমন দেখেন লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা দিয়ে যদি সার্চ করি, এই যে প্রথমে যে জিএমপিটা দেখতে পাচ্ছেন, লোকাল 3 প্যাক বলে এটাকে, এটা আমার, এটা হচ্ছে আমারটা ফার্স্ট পজিশনে আসছে। দেন হচ্ছে ফারুক স্যারের একটা, এটা হচ্ছে উনি হচ্ছে বিআইটিএম এর স্যার। দেন হচ্ছে আরেকজনের আছে, এই কিওয়ার্ডটা ধরে এটা হচ্ছে আমারটা আসছে। তো এটা কিন্তু একটা সার্চ ভলিউম আছে। আবার আমি যদি আদার্স অন্য আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, দেখা যায় আমার যে একদম যে আমার যে পার্সোনাল যে পোর্টফোলিও বা আমার যে এজেন্সির যে ওয়েবসাইট, সেটা হয়তো বা র্যাঙ্কে আসে, লাইক দ্যাট। যেমন এইটা লিখে সার্চ করলে আমার অনবক্স, দেন একদম ফার্স্টে আমার ওয়েবসাইট যেটা, এটা চলে আসে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিওয়ার্ডের উপরে বেস করে অ্যাকচুয়ালি র্যাঙ্ক করানোর প্রসিডিউরটা। সো এইটা কিভাবে করতে হয় এবং কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে করতে হয়, কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে করতে হয়, সেটাই শিখবো হচ্ছে আমরা আমাদের এসইও কোর্সের মধ্যে। যে অ্যাকচুয়ালি এই কিওয়ার্ড লিখলাম, কেন এইটা প্রথমে আসলো, কেন আমারটা শেষে আসলো, বা আমারটা কেনই আসলো না, এই যে বিষয় যে রিসার্চগুলো বলেন বা এই যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা, এই সবগুলো সেশনই হচ্ছে এসইও কোর্সের মধ্যে ইনক্লুড করা। আচ্ছা ভাইয়া, এটা কি মানে গুগলে শুধু ওয়েবসাইটটাই নিয়ে যাব নাকি মানে ফেসবুক বা যে কোনো একটা পেজ নিয়ে আমি করতে পারবো? না, এখানে সাধারণত এসইওর ক্ষেত্রে এই ওয়েবসাইটগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়, বাকিগুলোকে বেশি গুরুত্ব কেন দেওয়া হয় না, কারণ ওইগুলো হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম মিডিয়া। সো সোশ্যাল মিডিয়াগুলোর উপরে আসলে আপনি র্যাঙ্কিং করানোর কিছু নাই, কারণ
ওইগুলো নিজস্ব একটা ওয়েবসাইট হচ্ছে facebook.com। আপনি কিন্তু facebook.com এর একজন সাধারণ মেম্বার, দ্যাট মিনস আপনার একটা অ্যাকাউন্ট আছে একটা প্ল্যাটফর্মের মধ্যে, দ্যাটস ইট। ওয়েবসাইটটা কিন্তু আপনার না। বুঝতে পারলাম। জি, ইব্রাহিম ভাই কিছু বলতে চাচ্ছিলেন। আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে আমি একটু প্রথম ক্লাসটা আজকে নিব আর কি, যে যারা থাকবেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ভাই মেবি কিছু বলতে চাচ্ছিলেন, ভিডিওটা দেরিতে আসছে। ওকে, একটা আপু ছিল, উনি মেবি কিছু বলতে চাচ্ছিলেন। হ্যালো ভাই, আমি বলছিলাম লিঙ্ক বিল্ডিং এর উপরে কোনো আপনার আছে নাকি, সাইট আছে? বলছিলাম লিঙ্ক বিল্ডিং নিয়ে আপনার কোনো আলোচনা। হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং এর তো এখানে অনেকগুলো সেশন আমি রেখেছি এখানে, যে কোর্সের অফ পেজ এসইও পুরোটাই হচ্ছে লিঙ্ক বিল্ডিং নিয়ে, যেটা এখানে টোটাল একটা দুইটা তিনটা ক্লাস রেখেছি হচ্ছে লিঙ্ক বিল্ডিং নিয়ে। এবং এখানে যে পরিমাণ লিঙ্ক বিল্ডিং এর প্রসিডিওর আছে, তাতে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য পারফেক্ট, আর দরকার নাই। একটা ওয়েবসাইটের জন্য কতটা কয়টা সাইটে আপনার গেস্ট পোস্ট করা লাগে? সেটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার কম্পিটিটরের উপরে। আপনার ওয়েবসাইটের যে কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতে চাইবেন, সেই কিওয়ার্ডের উপরে বেস করে যারা আপনার কম্পিটিটর আছে, তারা অ্যাকচুয়ালি কি পরিমাণ কাজ করছে সেটার উপরে অ্যানালাইসিস করে রিসার্চ করে আপনাকে ডিসিশন নিতে হবে অ্যাকচুয়ালি এখন আপনার সাইটের জন্য কতগুলো ব্যাকলিঙ্ক করা উচিত, বা কি পরিমাণ বা কতটা কোয়ালিটি সম্পন্ন ব্যাকলিঙ্ক করা উচিত। কারণ এই 2020-তে গুগল কোয়ান্টিটিটা এখন আর দেখে না, কোয়ালিটিটা সবচেয়ে বেশি দেখে। সো কোয়ালিটি সম্পন্ন ব্যাকলিঙ্ক আপনার কোয়ালিটি সম্পন্ন আপনার একটা ব্যাকলিঙ্ক আপনার নর্মাল 10টা ব্যাকলিঙ্কের সমান। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ওয়েবসাইটের কম্পিটিটরের উপরে, যেটা হয়তো বা আপনি যেহেতু আমার সাথে আছেন, একবারই ফুলফিল পে করে অ্যাডমিশন নিয়ে নিছেন, সো আপনি তো আছেনই আমার সাথে, ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ সব কিছু পেয়ে যাবেন। আর কারো কোনো কোয়েশ্চেন্স? হ্যাঁ, একটা ওয়েবসাইট অডিট করা বলতে কি বোঝায়? একটা ওয়েবসাইট অডিট করা বলতে বোঝায় যে ফুললি একটা ওয়েবসাইটকে, আপনার ওয়েবসাইট এবং আপনার কম্পিটিটরের ওয়েবসাইট, দুইটা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করে আপনার ওয়েবসাইটে কি কি কাজ করা উচিত এবং আপনার ওয়েবসাইটে কি কি ইরর আছে এবং কোন কোন ইররগুলো ফিক্স করা উচিত। ইভেন একটা অডিটের অ্যাকশন প্ল্যান যেটা হওয়া উচিত, অ্যাকশন প্ল্যান মিনস আপনার এই যে ইররগুলো আছে আপনি কোন ওয়েতে কিভাবে সেগুলো ফিক্স করবেন। প্রত্যেকটার একটা ওয়েবসাইটের যত ধরনের বাগ বা ইরর থাকে সবগুলোকে আইডেন্টিফাই করা এবং আইডেন্টিফাইগুলো রিসলভের সলিউশন বের করে দেওয়া, এবং আপনার কম্পিটিটররা কি করলো এবং আপনি কোন পজিশনে আছেন এবং সেই ক্ষেত্রে তাদের সমপরিমাণ হওয়ার জন্য আপনার কি কাজ করা উচিত সেটার একটা রিপোর্ট তৈরি করা। দ্যাটস কল্ড এসইও অডিট আর ওয়েবসাইট অডিট। হ্যালো ভাইয়া, জি, এসইওর মধ্যে কি মানে অনেকটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ইয়েটা ইনক্লুড অনেকটা মেবি না? না, ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোনো কিছু ইনক্লুড না। ডেভেলপ হয়েই সাইট আপনার কাছে আসবে, আপনি শুধু ডেভেলপকৃত সাইটটাকে নির্দিষ্ট কিছু কিওয়ার্ডের উপরে ফোকাস করে বা বেস করে সেগুলোকে র্যাঙ্ক করিয়ে দিবেন গুগলে। আপনার কাজ হচ্ছে ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করানো গুগলের পেজগুলোর মধ্যে, ওয়েবসাইটগুলোর সহজ কথা যদি বলি একটা পজিশন ধরে দেওয়া। আমাদের এই কোর্সে তো দেখার যে ওয়েবসাইট কিভাবে মানে মানে ইয়ে করতে হবে উইদাউট কোডিং ছাড়া, এরকম কিছু একটা বলছিলেন। জি, ওয়ার্ডপ্রেসের টোটাল এই 3টা ক্লাস আমি নিব আপনাদের একদম লাস্টের দিকে, এটা এসইওরও পরে। ক্লায়েন্টের কাজ করতে গেলে কি এই ক্লায়েন্ট আপনাকে বা আমাকে এই কিওয়ার্ড গুলা দিবে না, আমাকে নিজেকেই খুঁজতে হবে কিওয়ার্ড? সেটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর। অনেক ক্লায়েন্ট আপনাকে একটা কিওয়ার্ড দিয়ে বলতে পারে যে এই কিওয়ার্ডের উপরে বেস করে আমার 100টা কিওয়ার্ড দরকার বা 20টা কিওয়ার্ড দরকার, 30টা কিওয়ার্ড দরকার, তখন ওই কিওয়ার্ডকে ফোকাস করে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। আর হয়তোবা আপনাকে ক্লায়েন্ট কিওয়ার্ডই দিবে না, না দিয়ে শুধুমাত্র তার ওয়েবসাইটটা দিয়ে বলবে আমার এই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড লাগবে, রিসার্চ করে দেন। সেটা হয়তো আপনাকে রিসার্চ করে দিতে হবে ওই কিওয়ার্ডের উপরে বেস করে অ্যাকচুয়ালি তার কি কিওয়ার্ড দরকার। সেটা আমরা কিভাবে বুঝবো ওয়েবসাইট দেখে? সেটা শিখতে শিখতে পেরে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই আপনি মানে কত বছর যাবত এই 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 লাইনে আছেন আপনি? 2000 মানে ফুললি অনলাইন জগতে আছি 2010 থেকে।
আর প্রফেশনালি এসইও তে আছি 18 প্রথম থেকে। 2018 থেকে এসইও তে আছেন? জি এবং এই এসইও তে আপনি ক্যারিয়ার বিল্ড আপ করেছেন, রাইট? জি প্রফেশনালি। জি। এখন আমি বর্তমানে ক্যালিফোর্নিয়ার একটা এজেন্সিতে আছি, ওরা আমাকে পার মান্থলি হচ্ছে একটা স্যালারি দেয় আর কি। ওরা এখন ওরা কাজ করাক আর না করাক, হ্যান্ডসাম স্যালারি দেয়। হ্যাঁ। আমাদেরকেও কি ক্যালিফোর্নিয়া অথবা অস্ট্রেলিয়ার মেলবোর্নে কি এরকমের কোনো ইসে জব দেওয়ার কি পসিবিলিটি করে দিতে পারবেন এরকমের? আমি যেটা করতে পারবো সর্বোচ্চ হয়তো বা আমি আমার এজেন্সির সাথে কথা বলতে পারবো আপনাদের স্কিলের উপরে ব্যাপার করে। এখন আপনি কতটুকু শিখলেন সেটা ইন্টারভিউ যখন তারা নেবে, সেটা যদি আপনি অ্যাচিভ করতে পারেন আমি জাস্ট রিকমেন্ড করতে পারি সর্বোচ্চ। এখন নেওয়া বা না নেওয়া সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের ব্যাপার। কারণ আমার ফার্স্ট ব্যাচের যে দুইটা এজেন্সির সাথে আছে, আমি কিন্তু তাদের কোনো হেল্প করি নাই এজেন্সিতে যাওয়ার ক্ষেত্রে। আমি শুধু তাদের কাজ শিখেছি, যত কাজের যত পরিমাণ স্যাম্পল লাগে বা যখনই একটা কাজের প্রবলেম হয়েছে সেটার সাথে সাথে হয়তো বা ওই কাজ পাইছে পারতেছে না, আমি হয়তো বসে ওর সাথে বসে করে দিচ্ছি, এতটুকু হেল্প আমি করছি। এরপরে নিজে থেকেই ইন্টারভিউ দিয়ে দুইটা এজেন্সির সাথে অ্যাড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা আমার কাজের এফিসিয়েন্সির উপর নির্ভর করে, রাইট? যে আমি কতটা কাজের দক্ষতা অর্জন করেছি, রাইট রাইট। আচ্ছা আচ্ছা। আমার একটা বদ অভ্যাস হচ্ছে, আমার সাথে প্রতিটা ব্যাচে এরকম 20 থেকে 25 জন করে থাকে। লাস্ট পর্যন্ত আমার সাথে ক্লাস সবাই করে, বাট অ্যাটলিস্ট ফাইনালি একদম কোর্স শেষ পর্যন্ত টিকে থাকে 5 থেকে 6 জন। কেন আমি জানি না, বাট ফাইনালি তারাই টিকে থাকে পুরো 2 মাসে। কারণটা কি? কেউ কষ্ট করতে চায় না, কারণটা হচ্ছে সবাই সহজে সবকিছু চায়, বাট সহজ রাস্তাটা অ্যাকচুয়ালি আমার কাছে নাই। সহজ কি কাজ আছে? সহজ কাজ আছে, সেটা হচ্ছে ধরেন, এটা অ্যাকচুয়ালি এখানে বলতে যাচ্ছি না, তারপর একটু যদি কথা তুলছেন। সহজ কাজ হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, তাদের অ্যাডভার্টাইজ দেখবেন, তাদের ভিডিও দেখবেন, ভিডিওতে ক্লিক করবেন, পেমেন্ট যখন আপনার $5 হবে, উইথড্র করতে যখন উইথড্র দিবেন তখন বলবেন আপনার $20 ডিপোজিট করেন, দ্যাটস ইট। জি। তো আমার কাছে সহজ কোনো কাজ অ্যাকচুয়ালি নাই। কাজ অ্যাকচুয়ালি আগে শিখতে হবে, স্কিল নিতে হবে, দেন আপনি শেখেন, দেন আপনি অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে আসেন। এটাই মেবি সব থেকে ভালো। আমাদের বাংলাদেশে টোটাল 7 লাখ ফ্রিল্যান্সার আছে। 7 লাখ কি ইনকাম করে? হাতে গুনে দেখেন। সফল ফ্রিল্যান্সার বলেন বা সফলভাবে ইনকাম করে সর্বোচ্চ 1 থেকে 1.5 লাখ। আমি নিজেও জানি না, আমি তাদের মধ্যে ইনক্লুড কিনা। দ্যাট সফলভাবে ইনকাম করে 1 থেকে 1.5 লাখ। 7 লাখ ফ্রিল্যান্সার আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতে। সো সবাই তো ফ্রিল্যান্সার। কিন্তু আমি একটি ডিজিটাল মার্কেটিং এ হয়েছিলাম, আপনার কি বলে, আপনার কানেক্টেড হয়েছিলাম। তো সেখানে ওরা বলল যে এখান থেকে 3 থেকে 4 লক্ষ টাকা মাসে নাকি ইনকাম করা যায়। সেটা ডিপেন্ড করবে আপনার আমাকে লেভেলের উপরে, আপনার ডেডিকেশন লেভেলের উপরে। অ্যাকচুয়ালি আপনি কতটা হার্ড ওয়ার্ক করতে পারছেন, কি পরিমাণে আপনি পরিশ্রম করছেন আপনার কাজের উপরে। কারণ এখানে সব থেকে বললাম না, আমি ফর্মাল জব থেকেও ফ্রিল্যান্সিংটা অনেক বেশি কঠিন। আমি একটু ভিডিওটা অফ করি। ওকে, আজকে আমাদের প্রথমে সেশনের প্রথম ক্লাস যেটা ছিল ইন্ট্রোডাকশন টু সার্চ ইঞ্জিন। দেখেন, আমরা সার্চ ইঞ্জিন বলতে যেটা বুঝি, হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন, সেটা হচ্ছে google.com। এটা আমাদের বাংলাদেশি একটা সার্চ ইঞ্জিন, যেটা হচ্ছে পিপিলিকা.com, যেটা কিনা শাহজালাল ইউনিভার্সিটির স্টুডেন্ট টিচাররা মিলে হচ্ছে এটা ক্রিয়েট করেছিল। সো এরকম অনেক সার্চ ইঞ্জিন আছে। গুগলের সার্চ ইঞ্জিন বাংলাদেশের জন্য যেমন পিপিলিকা সার্চ ইঞ্জিন, দেন ইয়াহু, বিং, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা তো এগুলোর পিছনে দেখছি .com লেখা আছে, এটার পরেও .com লেখা আছে। আমরা আবার আদার্স অন্যান্য সাইট দেখি, যেমন আমার সাইট .com দেওয়া আছে, সবগুলোর পেছনে .com দেওয়া আছে। সো আমার সাইটটা যেটা পার্সোনাল amrobinusio.com যে ওয়েবসাইটটা আছে, ওইটার পেছনে .com কথা আছে,
ওইটাকে আমি ওয়েবসাইট বলছি, কিন্তু এইটার মধ্যে .com দেওয়া আছে, কিন্তু আমি এদেরকে ওয়েবসাইট না বলে ডিরেক্টলি সার্চ ইঞ্জিন বলছি। এটা অ্যাকচুয়ালি কেন বলছি? এইটাও অন কাইন্ড অফ ওয়েবসাইট, কিন্তু এই ওয়েবসাইটটা 8-10টা ওয়েবসাইটের মতো না। এই ওয়েবসাইটের যে কাজ, এই ওয়েবসাইটের কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে সকল 8-10টা নর্মাল ওয়েবসাইট আছে সেই সবগুলো ওয়েবসাইটকে তাদের মধ্যে ইন্ডেক্স করে রাখা, এবং তারা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ইউজার আর এনি কাইন্ড অফ ভিজিটর, কেউ একজন ওপেন আছেন, একটু কাইন্ডলি মিউটে যান, কেউজন ওপেন আছেন, মিউটে যান প্লিজ, আপনার নয়েজ হচ্ছে অনেক, আমি নয়েজ পাচ্ছি। ওকে ফাইন। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে এটাও একটা ওয়েবসাইট, বাট এইটা আর 10টা ওয়েবসাইট যা আছে তাদেরকে অ্যাকচুয়ালি তারা নিজেদের মধ্যে ইন্ডেক্স করে রাখে, এবং যখন একজন ভিজিটররা এই ওয়েবসাইটটার মধ্যে এসে এই যে একটা সার্চ বার আছে এখানে যখন সার্চ করে সে যাবতীয় তথ্য সে তাকে দিয়ে দিচ্ছে। যেমন এসইও লিখে যদি আমি সার্চ করি আমি অনেক ওয়েবসাইট পাবো। কতগুলো ওয়েবসাইট পাইলাম সেটা হচ্ছে মেটার না, মেটার হচ্ছে কতগুলো ইউআরএল পেলাম। এখানে একটা দেখেন রেজাল্টস আসছে অ্যাবাউট 668000000, কত আছে আমি জানি না, 6 লাখ যাই হোক, 6 কোটি যাই হোক, এই পরিমাণ। এইটা কি অ্যাকচুয়ালি ওয়েবসাইট যেটা আমি এখন সিলেক্ট করলাম এখানে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটের লিস্ট না। এখানে বলছে এতগুলো রেজাল্টস পাচ্ছে, এই রেজাল্টসটা কি অ্যাকচুয়ালি ওয়েবসাইট রেজাল্টস না, এইটা অ্যাকচুয়ালি ওয়েবসাইট রেজাল্টস না, এটা হচ্ছে এক একটা ইউআরএল রেজাল্টস। ইউআরএল জিনিসটা কি? আচ্ছা, একটা ওয়েবসাইট হচ্ছে যেমন pipilika.com, এটা একটা ওয়েবসাইট। এখন মনে করেন এটা নর্মাল একটা সার্চ ইঞ্জিন না, এটা একটা ওয়েবসাইট। মনে করেন যে pipilika.com একটা ওয়েবসাইট। এখন আমি যদি এই পুরোটাকে রুট ডোমেন বলা হয়, এই পুরোটাকে বলা হয় রুট ডোমেন। সো এই রুট ডোমেনটাকে যদি বলি সেটা হচ্ছে একটা ইউআরএল, কিন্তু আমি যখন এসইও লিখে সার্চ করলাম আমি কিন্তু ডিরেক্টলি ইউআরএল পাই নাই। যেমন দেখেন moz.com, এরপরে কিছু একটা লেখা আছে, নিচে আসেন এখানে দেখেন সার্চ ইঞ্জিন ল্যান্ড.com, এরপরে গাইড, আবার হোয়াট ইজ এসইও, এরকম সিঙ্গেল কিছু কথা আছে। তো দ্যাট মিনস এরা হচ্ছে একটা ইউআরএল বা একটা পোস্ট অথবা এর একটা পেজ। দ্যাট মিনস এইখানে যে রেজাল্টসটা দেখাচ্ছে এটা ইউআরএল এর রেজাল্ট দেখাচ্ছে, নট ওয়েবসাইট। এখনো হতে পারে যে একটা ওয়েবসাইটের 2টা ইউআরএল আছে, একটা ওয়েবসাইটের 3টা ইউআরএল আছে, থাকতে পারে। সেই ক্ষেত্রে তো ওয়েবসাইটটা একটাই, ইউআরএল হচ্ছে 3টা। সো এখানে এই যে আমরা লিখে সার্চ করছি এবং দেখেন এই লোকটার আমরা যে বলি এটা একটা কোয়েরি বলি, এটা অ্যাকচুয়াল নাম কি সেটা আমরা ইন ফিউচারে আরো ক্লাস আছে সেখানে এটা বলবো, যেহেতু ইন্ট্রোডাকশন পার্ট, জাস্ট আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে একটু আইডিয়া নিচ্ছে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন, যে এরকম 8-10টা নর্মাল ওয়েবসাইট আমরা একটা ওয়েবসাইটের মধ্যে পাচ্ছি। একটা ওয়েবসাইটের মধ্যে আমি আরো 10টা ওয়েবসাইটকে খুঁজে পাচ্ছি একটা টপিক লিখে যখন আমি সার্চ করি। দ্যাটস ওয়াই এদেরকে ডিরেক্টলি ওয়েবসাইট না বলে গুগল, ইয়াহু, বিং, অ্যামাজন এই ধরনের এগুলোকে ওয়েবসাইট না বলে এই প্ল্যাটফর্মগুলোকে সার্চ ইঞ্জিন বলা হয়, যেটা ছিল হচ্ছে আমার এই 1 নম্বর এবং 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার, যে ইন্ট্রোডাকশন সার্চ ইঞ্জিন এবং হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। আচ্ছা, 3 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস। অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে? সার্চ ইঞ্জিন কিছু অ্যালগোরিদমের উপরে কাজ করে, বেস করে কাজ করে। কি কি অ্যালগোরিদমের উপর বেস করে কাজ করে? অ্যালগোরিদম, অনেকগুলো অ্যালগোরিদম আছে, গুগল পেঙ্গুইন, হার্মিং বার্ড, এরকম অনেক অ্যালগোরিদম আছে। তবে যতগুলো অ্যালগোরিদম আছে গুগলের এবং কতগুলো অ্যালগোরিদম আছে সেটা নেক্সট অ্যালগোরিদম ক্লাসে দেখব। বাট যতগুলো অ্যালগোরিদম আছে সবগুলো অ্যালগোরিদম মিলে গুগলের টোটাল 200রও বেশি সিগন্যাল কাজ করে এই ওয়েবসাইটগুলোকে মেইনটেন্স করার জন্য। কি টাইপের মেইনটেন্স? মেইনটেন্সটা হচ্ছে এই প্রকৃতির যে কোন ওয়েবসাইটটাকে এখন র্যাঙ্ক করা যেতে পারে, কোন ওয়েবসাইটের কন্টেন্টটা ভালো, কোন ওয়েবসাইটের কন্টেন্ট খারাপ, কোন ওয়েবসাইটের টাইটেল ভালো না, কোন ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন ভালো না। এই যে বিষয়গুলা, খুঁটিনাটি বিষয়গুলা, এই বিষয়গুলো গুগলের সিগন্যালরা সাধারণত দেখাশোনা করে এবং গুগলের টোটাল 200রও বেশি সিগন্যাল কাজ করে এই ওয়েবসাইটগুলোকে মেইনটেন্স করার জন্য। একটু শান্ত এগুলো নোট করে নেবেন। আমরা আশা করব আপনারা যারা আমার ক্লাসে থাকবেন অ্যাটলিস্ট হাতে একটা ডায়েরি রাখবেন, কারণ সব কিছু ছোট ছোট কথা আছে যেগুলো অ্যাকচুয়ালি নোট করে রাখা উচিত। এগুলো ভিডিও যদিও আমি দিয়ে দিব, বাট ভিডিওর মধ্যেও খুঁজে খুঁজে, এত লম্বা ভিডিও 2 ঘন্টার ভিডিওর মধ্যে অ্যাকচুয়ালি খুঁজে পাবেন না কোথায় কোন কথা বলেছি। সো কিছু ছোট 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 ইম্পর্টেন্ট কথা থাকে যেগুলো আপনারা কাইন্ডলি ডায়েরিতে লিখে রাখবেন, একটা নোট করে রেখে দিবেন। সো এই অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে গুগলের এই অ্যালগোরিদমগুলোর উপর বেস করে গুগল কাজ করে। যেমন আপনি সার্চ করলেন কি, আপনি সার্চ করলেন যে আপনার এসইও কোর্স লাগবে ফ্রিতে,
গুগল কিন্তু আপনি ফ্রিতে এসইও কোর্স যেগুলো আছে সেগুলো এই ওয়েবসাইটগুলো আপনাকে দিবে। গুগল গুগল কিন্তু আরো ওয়েবসাইট আছে যেগুলো কিনা পেইড কোর্স করানো হয়, ওই ওয়েবসাইটগুলো গুগল আপনাকে খুবই কম পরিমাণ দিবে। কেন দিবে? কারণ আপনি যে কথাটা লিখে সার্চ করছেন, গুগলের অ্যালগোরিদম সেটা বুঝতে পারলো যে আপনি অ্যাকচুয়ালি পেইড কোর্স চাচ্ছেন না, আপনি অ্যাকচুয়ালি ফ্রি কোর্স চাচ্ছেন, যে কারণে আপনাকে পেইড কোর্সগুলোকে না দেখিয়ে ফ্রি কোর্সগুলোকে দেওয়া হচ্ছে। সো অ্যাকচুয়ালি একজন ভিজিটর কি চায়, একটা সার্চ ইঞ্জিনে এসে একটা কি বিষয় নিয়ে সার্চ করলো, সেই ভিজিটরের যে সার্চ কোয়েরি ছিল সে বিষয়টা নিয়ে সার্চ করলো বা সে যে ইনফরমেশনটা জানতে চাচ্ছে, পারফেক্ট ইনফরমেশনটা একদম অ্যাকুরেট ইনফরমেশনটা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যতটুকু কাছের ইনফরমেশন দেওয়া যায় ওই টাইপের ইনফরমেশন জেনারেট করে সার্চ ইঞ্জিন তার ভিজিটরের সামনে দেয়, এবং ওই সকল রেজাল্টসগুলো গুগল বা গুগলের মতো আদার্স যত সার্চ ইঞ্জিন আসে সকল সার্চ ইঞ্জিন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনকে মেনটেন করে, টার্মস অ্যান্ড কন্ডিশন দ্বারা অ্যাকচুয়ালি মেনটেন করে থাকে যে কোন ওয়েবসাইট এই কিওয়ার্ডের সাথে যাচ্ছে বা এই কোয়েরির সাথে যাচ্ছে বা এই ভিজিটর এই তথ্য জানতে যাচ্ছে, তো এই তথ্যের জন্য কোন কোন ওয়েবসাইটগুলো পারফেক্ট এবং কোন কোন ওয়েবসাইটের মধ্যে ভালো ভালো একদম অ্যাকুরেসি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ইনফরমেশন আছে যেটা আমার ভিজিটর জানতে চাচ্ছে এবং অ্যাকুরেসি ভাবে জানতে পারবে। এই সব কিছু মেনটেন করা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদমগুলা। সো বেসিক্যালি গুগলের সার্চ ইঞ্জিন কাজ করে হচ্ছে অ্যালগোরিদমের উপর বেস করে। এখন কথায় আসি, সেটা হচ্ছে যে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন বা হোয়াট ইজ এসইও বা এসইও কি। দেখেন এসইও হচ্ছে টোটালি যদি বলি যে এসইও কি, সেটা হচ্ছে গুগলকে বা গুগলের মতো আদার্স কোনো সার্চ ইঞ্জিনকে, আর তারও বড় কথা হচ্ছে এসইওর ফুল মিনিং যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে এই যে গুগল বলেন বা পিপিলিকা বলেন, এদের যে সার্চ ইঞ্জিন আছে এই সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজ করা, নট ওয়েবসাইট অপটিমাইজ করা। আমরা অনেকে যদি বলি তো শুনি যে ওয়েবসাইট এসইও করতেছি, ওয়েবসাইট এসইও করতেছি। ওকে ফাইন, ওয়েবসাইট কি এসইও করছি, বাট ওয়েবসাইটটাকে এসইও করছি কাকে অপটিমাইজ করে? ওয়েবসাইটকে এসইও করছি এই সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করে। অ্যাকচুয়ালি এসইওর ফুল মিনিং যেটা আসে সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দ্যাট মিনস এরকম সার্চ পিপিলিকা.com বা google.com, এই গুগলের যে সার্চ ইঞ্জিন একে অপটিমাইজ করা এবং একে অপটিমাইজ করে এর যত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এর যত রুলস রেগুলেশন আছে, এই রুলস রেগুলেশনকে মেনটেন করে আমার ওয়েবসাইটের মধ্যে তার রুলস অ্যান্ড কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করে আমি আমার সার্চ ইঞ্জিনের মধ্যে ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করার জন্য কাজ করি। এবং এই পুরো কাজটা আমি যে কোনো সার্চ ইঞ্জিন, সেটা হতে পারে গুগল, হতে পারে সেটা পিপিলিকা, হোয়াটএভার যেটাই হোক, তাদেরকে কোনো পরিমাণ কোনো ধরনের কোনো অ্যামাউন্ট বা কোনো পরিমাণ কোনো টাকা না দিয়ে ফ্রিতে আমি আমার ওয়েবসাইটকে তাদের রুলস রেগুলেশন মেনে যখন র্যাঙ্ক করে দিচ্ছি, তখনই সেটা হচ্ছে পারফেক্ট এসইও যেটা বলি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এই অপটিমাইজেশনের ফলে ওই ওয়েবসাইটগুলোকে যখন র্যাঙ্ক হয়, যে সেই র্যাঙ্কিংগুলোকে বলা হয় অর্গানিক র্যাঙ্ক। সো এটা হচ্ছে হোয়াট ইজ এসইও। এখন আসি হোয়াট ইজ সার্চ। সার্চ এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজ। স্ক্রিনটা অনেক পড়ে আসছে। সবার কি একই রকম যাচ্ছে? স্ক্রিনটা পড়ে পাচ্ছেন? সবাই কি স্ক্রিন পড়ে পাচ্ছেন নাকি একসাথে পাচ্ছেন? তাহলে ভাইয়ার একটু নেটের সমস্যা আছে, আপনি একটু বের হয়ে আবার আসেন, হয়তো ঠিক হয়ে যাবে, যদি অনেক বৃষ্টি হচ্ছে। ওকে, সার্চের ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজ। আমরা বলতে শুনি এরকম যে এই কথাটা লিখে যখন সার্চ করলাম, সিম্পলি এই কথা লিখে সার্চ করলাম এবং এখানে দেখেন কিছু ওয়েবসাইটের লিস্ট পেলাম, তাই না? একটা, দুইটা, তিনটা, একদম 10টা ওয়েবসাইট। আমরা একটা প্রথম পেজ পেলাম, এটা একটা পেজ, এবং পেজের পরে দেখেন 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, এরকম 10টা পেজ আছে এবং 10টার পর আরো নেক্সট আছে। ওকে ফাইন। সো এই যে 1 নাম্বার যেটা, এটা হচ্ছে একটা পেজ। আমাদের ভাষায়, আপনার ভাষায় এটা হচ্ছে একটা পেজ, গুগলের একটা পেজ। কিন্তু এসইওর ভাষায় এই পেজটাকেই বলা হয় সার্চ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অর্থাৎ আমি যখন একটা কিছু লিখে সার্চ করলাম এবং সেটা যে রেজাল্টসটা পেলাম, আমরা যে পেজের মধ্যে রেজাল্টসটা পেলাম সেটা একটা সার্চ ইঞ্জিনের পেজের মধ্যে পেলাম, যেই কারণে আমাদের এইটাকে বলা হয় সার্চ পেজ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অনেক ক্লায়েন্ট পাবেন যারা এই পেজটাকে সার্চ পেজ হিসেবে আখ্যায়িত করে। এখন আপনি যদি জানেন যে এটা হচ্ছে গুগলের ফার্স্ট পেজ, গুগলের সেকেন্ড পেজ, এখন আপনার ক্লায়েন্ট এসে যদি আপনাকে বলে আমার ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট সার্চে এনে দিতে হবে, তখন আপনি বললেন বাপরে বাপ, এতদিন শিখলাম ফার্স্ট পেজ, এখন আবার সার্চ কি জিনিস। সো
এসইওর ভাষায় মনে রাখেন এই পেজগুলোকে বলা হয় সার্ভ পেজ। শুধুমাত্র যে প্রথম পেজটাকে সার্ভ পেজ বলে সেটা কিন্তু না। আপনি ফার্স্ট পেজে থাকেন, সেকেন্ড পেজে যান, থার্ড পেজে যান, হোয়াটএভার আপনি যে যতগুলো পেজে যান প্রত্যেকটা পেজই আপনার জন্য হচ্ছে সার্ভ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সহজ কথায় একটা কথা লিখে বা একটা কোয়েরি লিখে যদি আমরা সার্চ করি গুগলে বা গুগলের মতো আদার্স যত সার্চ ইঞ্জিন আছে সেখানে, এবং আমরা যে এই যে পেজটা পাচ্ছি এই পেজটাই হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এটা হচ্ছে আমাদের আজকের শেষ। এরপর আসলো ক্লাসিফিকেশন অফ এসইও। আচ্ছা, এসইও কত প্রকার? ওকে ফাইন, এসইও কত প্রকার একটু সময় দেন। এসইও মেইনলি হচ্ছে এসইও 3 প্রকার, আবার এসইও 6 প্রকার। এসইও কয় প্রকার? 3 প্রকার, আবার 6 প্রকার। কিভাবে 3 প্রকার আবার কিভাবে 6 প্রকার? একদম প্রাইমারি এসইও যদি বলি, একদম প্রাইমারি এসইওর প্রকারভেদ যদি বলি, এসইও আসলে কয়ভাবে করা যায়, মেথড, এসইওর করার মেথড কয়টা, মেথড হিসাবে টাইপস অফ মেথড যদি বলি যে এসইওর টাইপস অফ মেথড, এসইওর টাইপস অফ মেথড হচ্ছে 3টা। একটা হচ্ছে হোয়াইট হেড এসইও, একটা হচ্ছে গ্রে হেড এসইও, আর থার্ড নম্বর যেটা সেটা হচ্ছে ব্ল্যাক হেড এসইও। এটা হচ্ছে টাইপস অফ মেথড, কয়টা মেথড অ্যাকচুয়ালি এসইও করা যায় সেটা হচ্ছে 3 প্রকার। আচ্ছা, প্রথম আসি হোয়াইট হেড মেথডটা কি। এই যে আমরা এইখানে এই কোয়েরি লিখে সার্চ করলাম এবং এই যে রেজাল্টগুলো পেলাম, এই যে র্যাঙ্কিং আছে সব অর্গানিক র্যাঙ্ক, এই প্রত্যেকটা ওয়েবসাইট হোয়াইট হেড মেথডে র্যাঙ্ক করা। তাহলে অ্যাকচুয়ালি হোয়াইট হেড মেথডটা কি? হোয়াইট হেড মেথড হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের যেই টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে বা একটা সার্চ ইঞ্জিনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, এই সার্চ ইঞ্জিনের রুলস অ্যান্ড রেগুলেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে যখন একটা ওয়েবসাইটের এসইও করা হয় তখন সেটা হয় হোয়াইট হেড এসইও। টোটালি একটা ওয়েবসাইট যদি বলে আপনাকে 3 রাস্তা ঘুরে তারপর আমার কাছে আসতে হবে, আপনি ওই ফর্মুলাটা ইউজ করেই যখন আপনি আসছেন এবং আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করলেন তখন সেটা হয় হোয়াইট হেড এসইও। সহজ কথা, একটা সার্চ ইঞ্জিন তার সার্চ ইঞ্জিনের মধ্যে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য তার যেসব রুলস থাকে যে আমি তোমার ওয়েবসাইটটা আমার সার্চ ইঞ্জিনের মধ্যে এই টার্মস অ্যান্ড কন্ডিশন যদি মানো তবে আমি র্যাঙ্ক করব, এবং আপনি যদি সেই সকল ফর্মুলা তার সেই সকল কন্ডিশন মেনে তার সকল কন্ডিশন আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করে যখন আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করবেন তখন সেটা হচ্ছে হোয়াইট হেড এসইও। গ্রে হেড এসইওটা পরে আসছি, ব্ল্যাক হেড এসইওটা আগে একটু বলে নেই। ব্ল্যাক হেড এসইও হচ্ছে পুরোটা উল্টো। গুগল আপনাকে যদি বলে বা গুগলের মতো সার্চ ইঞ্জিন যারা, আমরা সাধারণত গুগলটা একটু বেশি বলি কারণ আমরা র্যাঙ্ক বলতে গুগলকে সবচেয়ে বেশি ফোকাস করি এখন। সো গুগল যদি আপনাকে বলা হয় যে ওকে ফাইন আপনি 3 দিন ঘুরে তারপরে আসেন, তারপরে আপনাকে র্যাঙ্ক দিব, বা আপনি এই কাজগুলো করেন তারপরে আপনি আপনার ওয়েবসাইট র্যাঙ্ক দিব, আপনি করলেন, তার কোনো কিছুই মানলেন না, কোনো কিছু না মেনে তার উল্টো কাজটা করলেন। সে বলছে আপনাকে এভাবে না আসতে, আপনি না এসে আপনি একটু বাড়তি উল্টা কাজ করলেন এবং একটু এক্সেস কাজ করলেন বা কিছু স্প্যামিং করলেন, কিছু স্টাফিং করলেন, সেটা হতে পারে কিওয়ার্ড স্টাফিং, আদারওয়াইজ হোয়াটএভার, কিওয়ার্ডের একটু বেশি অ্যাপ্লাই করে ফেললেন, মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড সব থেকে বেশি অ্যাপ্লাই করলেন, বা কোনো যেসব ব্ল্যাক হেডের যে সকল মেথডগুলো আছে উল্টাপাল্টা কাজ করলেন, যেটা কিনা আপনি সহজ কথায় গুগলের যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা গুগলের যে অ্যালগোরিদম তাকে ফাঁকি দিয়ে তার জিনিস কন্ডিশন না মেনে আপনি আপনার সাইটে কাজ করছেন, এসইও করলেন, এবং সেই এসইও করে যদি আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করান, এটাও করা যায়, তো বেশি দিন টেকে না, সপ্তাহখানেক, 15 দিন, 1 মাস, এই ভেতরে ওয়েবসাইট গুগলের কাছে ধরা পড়ে যায়। এর পরিণতি যেটা হয় সেটা হচ্ছে ওয়েবসাইটকে গুগল ডি-ইন্ডেক্স করে দেয় তার সার্চ ইঞ্জিন থেকে, মাঝে মাঝে সাইটের ইউআরএলকে প্যারালাইজ করে দেয়, মাঝে মাঝে গুগল তার পেরিজনে হচ্ছে ওয়েবসাইটকে পার্মানেন্টলিও পাঠায় ইউআরএলকে, অবাক সাময়িক সময়ের জন্য পেরিজনে দেয়। আবার খুব অপরাধ যদি খুব বেশি না হয় সেক্ষেত্রে হয়তো র্যাঙ্কটাকে আবার ডাউন করে দেয়, এবং সেটা অনেক পরিমাণ একদম অনেক পেছনের দিকে ডাউন করে দেয়, যেটা তুলতে গেলে অনেক বেশি তখন পরিশ্রম করতে হয়, কারণ গুগলের কাছে অলরেডি ওই ইউআরএলটা স্প্যাম হিসেবে কাউন্ট হয়ে যায়। সো এই হচ্ছে ব্ল্যাক হেড এসইও, যখন আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন না মেনে যখন করবেন। সেকেন্ড পজিশন যেটা সেটা হচ্ছে গ্রে হেড এসইওটা। অ্যাকচুয়ালি কি গ্রে হেড এসইও হচ্ছে যে আপনি গুগলের হোয়াইট হেডের যে মেথড, টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যালগোরিদম সব কিছু মানলেন, মেনে আপনার ওয়েবসাইটে কাজ করলেন, আবার কিছু কিছু ক্ষেত্রে গিয়ে
আপনি তার টার্মস এন্ড কন্ডিশন না মেনে ব্ল্যাক হেড এসিও করলেন। এই যে আপনার হোয়াইট হেড এসিও এবং ব্ল্যাক হেড এসিও, এই দুইটার কম্বিনেশনে যখন আপনি আপনার ওয়েবসাইটকে এসইও করবেন তখন সেটাকে বলা হয় গ্রে হেড এসইও। একটু মিউটে যান প্লিজ, কে যেন একটু মিউট খুলছেন, একটু মিউটে যান। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রে হেড এসইও, যে গুগলের টার্মস এন্ড কন্ডিশন মানবেন আবার মানবেন না, দুইটা মেনে। এখন কথা হচ্ছে হোয়াইট হেড এসইও কাদের জন্য? হোয়াইট হেড এসইও হচ্ছে তাদের জন্য যারা লং টার্ম ওয়েবসাইট নিয়ে গুগলে থাকতে চায়, র্যাঙ্ক করে রাখতে চায় এবং তাদের বিজনেসটা লং টাইম রান করতে চায় তাদের জন্য। এবং প্রত্যেকটা ক্লায়েন্ট আপনি যখন পাবেন বা আপনি নিজেও যখন ওয়েবসাইটকে এসইও করবেন তখন এই মেথডটাই আপনাকে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে হোয়াইট হেড এসইও। তাহলে ব্ল্যাক হেড মেথড আর গ্রে হেড মেথড অ্যাকচুয়ালি কাদের জন্য বা এরা কি ইউজ করে না করে? ব্ল্যাক হেড মেথডটা হচ্ছে সাধারণত যারা সিজন টাইপের কিছু ওয়েবসাইট থাকে। সিজন টাইপ ওয়েবসাইট বলতে সিজনাল অকেশন টাইপ যে ওয়েবসাইট, যেমন 25শে ডিসেম্বর হচ্ছে ক্রিসমাস ডে, এতে কি হয় যে ক্রিসমাস যে ট্রি গুলা থাকে বা গিফট কার্ড থাকে, খ্রিস্টানরা যারা তাদেরকে অনেকেই আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে গিফটগুলোকে সেন্ড করে, তারা কিন্তু এই অকেশনালি গিফটগুলো সেন্ড করতে সব থেকে বেশি পছন্দ করে। এবং আত্মীয় স্বজনের বাড়ি যদি একটু দূরে হয় তারা কিন্তু সাধারণত অনলাইন থেকে অর্ডার করে কুরিয়ার থ্রুতে পাঠিয়ে দেয়। এই কাজগুলো ওয়েস্টার্ন কান্ট্রিগুলো লোকগুলো করে। কিন্তু অকেশনাল বিজনেসে যেটা হয় সেটা হচ্ছে টাইম যেহেতু থাকে, যেমন বড়দিন যদি 25শে ডিসেম্বর হয়, আপনি কিন্তু 6 মাস আগে থেকে আপনি আপনার দোকান খুলবেন না। কেন খুলবেন না? সেটা না খোলার কারণ হচ্ছে এইটাই যে 6 মাস আগে বা 1 মাস আগেও আপনার কাছ থেকে কেউ এই প্রোডাক্ট বা ক্রিসমাসটি কিনবে না বা গিফট কার্ড কিনবে না। সেটা কখন কিনবে? 5 দিন আগে, 7 দিন আগে বা ক্রিসমাস ডের আগের দিন বা 15 দিন আগে, খুব বেশি গেলে 15 দিন আগে থেকে আপনার কাছ থেকে কিনবে। তো বাকি সময়টা তো এই সময় কিনবে না, তো এই টাইমে আপনার র্যাঙ্ক করে লাভ নেই, আপনারা ভিজিটর পাবেন না, সেল পাবেন না। এই জন্যে ওই অকেশনালি বিজনেসের জন্য যেটা হয় যে ওকে ফাইন, আমি যদি 15 দিনের জন্য এটা আমার বিজনেস, আমি যদি 15 দিন এখানে সেল করতে পারি র্যাঙ্ক করে অনলাইনে, দেখা যাচ্ছে আমি $10,000 ইনকাম করবো সাপোজ। সো আমি যদি $10,000 ইনকাম করি 15 দিন, আমার ওয়েবসাইট খরচ হচ্ছে $2,000, সব কিছু মিলে একটা সাপোজ আইডিয়া দিচ্ছি। ওকে ফাইন, আমি ব্ল্যাক হেড মেথড যদি করি তাহলে আমি 7 দিনের মধ্যে র্যাঙ্ক করে ফেলবো। ওকে ফাইন, তাহলে আমার ওয়েবসাইট যদি 7 দিন পরে গুগল ধরেও ফেলে এবং 7 দিন পরে আমার অকেশন শেষ এবং 7 দিনে আমার ইনকাম $10,000, সো 7 দিন পরে গুগল যদি আমার ওয়েবসাইটকে বাদও করে দেয়, আমার কিন্তু এখানে কোনো আফসোস থাকবে না, কারণ আমি আমার যা সেল করা দরকার অকেশনালি সেই সেল আমি 7 দিনে করে ফেলছি। সো এই টাইপের বিজনেস যারা করে, এই টাইপের বিজনেসের জন্য অ্যাকচুয়ালি ব্ল্যাক হেড এসইওটা প্রয়োজন হয়। গ্রে হেড এসইওটা প্রয়োজন হয় আপনি খুব পরিশ্রম করছেন, আপনি সব কিছু মানছেন, বাট হচ্ছে না, র্যাঙ্কিং কোনোভাবেই নিতে পারছেন না। তখন একটা রেশিওটা কীরকম ধরলেন, 80% হোয়াইট হেড মেথড করলেন এবং 20% আপনি ব্ল্যাক হেড মেথড করে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে ফেলেন। এবং আপনার ওয়েবসাইটে যখন র্যাঙ্কিং চলে আসলো তখন যে ব্ল্যাক হেডগুলো করেছিলেন সেগুলোকে আস্তে আস্তে রিমুভ করে ওগুলোকে আবার 20% কমায় সেগুলোকে ব্ল্যাক হেডগুলোকে সরিয়ে দিয়ে আপনি হোয়াইট হেড আবার করে ফেললেন। তখন আপনার যে র্যাঙ্কটা হলো সেটা হচ্ছে স্টেবল হয়ে গেল। তো এইটা হচ্ছে দুইটা অ্যাকচুয়ালি আমাদের জন্য প্রযোজ্য। ব্ল্যাক হেডটা অ্যাকচুয়ালি প্রয়োজন হয় অকেশনালি যারা অ্যাকচুয়ালি বিজনেস করে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেথড হিসেবে, হ্যাঁ, এসইওর যে মেথড, এই তিনটা হচ্ছে অ্যাকচুয়ালি এসইওর মেথড, যদি ক্লাসিফিকেশন অফ এসইও বলি অ্যাকচুয়ালি। আর এইখানে যে একটা আছে টাইপস এন্ড টেকনিক অফ এসইও, এইটার যে কোশ্চেন অ্যান্সারটা এইটা ইভেন টাইপস অফ ক্লাসিফিকেশন অফ এসইও, এই দুইটার কোশ্চেনে যদি সিমিলার, এইটার জন্য 6টাই চলে আসে আর এটার জন্য বাকি 3টা, তো মানে 6টা, এটার জন্য 3টা, এটার জন্য 3টা, টোটাল 6টা। আমি আবার মাঝে মাঝে এইটার মধ্যে 6টাকে অ্যাড করি, বাকি 6টাকে, সেই বাকি 3টা হচ্ছে যেটা কিনা এইটারও কোশ্চেন্স, টাইপস এন্ড টেকনিক অফ এসইও, সেটা হচ্ছে যেটা কিনা টেকনিক অফ এসইও, হ্যাঁ, টেকনিক অফ এসইও, শর্ট লিখছি একটু বুঝে নিন। টেকনিক অফ এসইও এর মধ্যে যেটা আছে, এক নম্বরে হচ্ছে সেটা হচ্ছে যে অন পেজ এসইও, 2 নম্বরে হচ্ছে অফ পেজ এসইও এবং থার্ড পজিশনে যেটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। এই হচ্ছে 3 প্রকার। আমরা যদিও সচরাচর এই দুইটা নাম শুনে থাকি, একটা হচ্ছে অন পেজ এবং অফ পেজ। টেকনিক্যাল এসইওটা খুবই কম শুনি, বাট টেকনিক্যাল এসইওটাও এসইওর টেকনিক্যালি বা টাইপসের মধ্যে পড়ে। প্রথমেই আমাদের যেটা
এটা সাধারণত আমাদের হাতে কম আসে। কেন আসে? কারণ ক্লায়েন্টরা সাধারণত ওয়েবসাইট আগে থেকে রেডি করে ফেলে। সো একটা ওয়েবসাইট যখন রেডি করা হয়, এই রেডি করার সময় অ্যাকচুয়ালি এই টেকনিক্যাল এসইওটার দিকে অ্যাকচুয়ালি ফোকাস করতে হয়। সো এটা যেহেতু করাই থাকে, অনেক সময় দেখা যায় টেকনিক্যাল এসইওর ফল্ট থাকার কারণে আমাদেরকে ওয়েবসাইট রেডি করার পরেও যখন ক্লায়েন্ট আসে তখন এই টেকনিক্যাল এসইওর জন্য আবার দৌড়াদৌড়ি করতে হয়, টেকনিক্যাল এসইও ফিক্স করতে হয়, দেন অন পেজ অফ পেজে হাত দিতে হয়। আর যেসব কিছু ঠিকঠাক থাকে তো আলহামদুলিল্লাহ। আর নিজে সাইট করতে গেলে অবশ্যই টেকনিক্যাল এসইওটা থেকে আগে ফোকাস দিবেন, দেন অফ পেজ, দেন অন পেজ। ওকে, দেন টেকনিক্যাল এসইও অ্যাকচুয়ালি কি? টেকনিক্যাল এসইওটা হচ্ছে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার, আপনি অ্যাকচুয়ালি কি টপিকসের উপরে ওয়েবসাইট বানাচ্ছেন সেটা ডিসাইডেড করা, এবং সেটার উপরে কিওয়ার্ড রিসার্চ করে অ্যাকচুয়ালি আপনার ওই টপিকসের বা নিশের উপরে আপনি পারফেক্টলি ডোমেন চুজ করা, আপনার হোস্টিং অ্যাকচুয়ালি যেই আপনার বিজনেসের বা ওয়েবসাইটের এরিয়া হিসাব করে যে কী পরিমাণ ট্রাফিক আমার আসতে পারে সেই হিসাব করে অ্যাকচুয়ালি পারফেক্ট হোস্টিং কালেক্ট করা, ভালো থিম বলেন, সাইটের স্পিড ঠিকঠাক করা, অপটিমাইজ করা, সাইটের জন্য সাইট ম্যাপ, রোবোটিক্সটি ফাইল ফিক্স করা, সলিউশন করা, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি টেকনিক্যাল এসইওর মধ্যে ইনক্লুড করা। তবে টেকনিক্যাল এসইওর মধ্যে যেটা বললাম সাইট ম্যাপ এবং রোবোটিক্সটি, এই দুইটা সেগমেন্ট আবার এই অন পেজের মধ্যেও ইনক্লুড থাকে। এবং টেকনিক্যাল এসইও ঠিকঠাক করার পর আসে হচ্ছে অন পেজ এসইও, দেন হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইওটা হচ্ছে শর্ট ফর্মে বলে রাখি, অন পেজ এসইওটা হচ্ছে সহজ কথায় আমরা যে একটা ওয়েবসাইট পাই, যে ওয়েবসাইটগুলো আমরা দেখতে পাই বাহির থেকে একজনের, এই ওয়েবসাইটের ভেতরের কাজগুলো যখন আমরা করি, ওয়েবসাইটের এক্সেসে ঢুকে যখন আমরা কাজ করি ওয়েবসাইটের অভ্যন্তরে, সেটা হচ্ছে অন পেজের কাজ। এবং ওয়েবসাইটের বাইরে থেকে যখন আমরা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য কাজ করি সেটা হচ্ছে অফ পেজ এসইওর কাজ। এই ছিল মোটামুটি ক্লাসিফিকেশন এসইও আর হচ্ছে টাইপস অফ এসইও। এখন আসেন হচ্ছে গুগল সার্চ রেজাল্ট, গুগল রেজাল্ট পেজ আর হচ্ছে সার্চ ইঞ্জিন সেটিং। গুগলের রেজাল্ট পেজ হচ্ছে এটাই, যেটা আমরা সার্চ পেজ হিসাবে বলেছিলাম, কাউন্ট করেছিলাম, এটা হচ্ছে গুগলের রেজাল্ট পেজ, যে পেজটা আমরা দেখতে পাচ্ছি। আর সার্চ ইঞ্জিনের সেটিং যেটা এখানে আছে, গুগলের সার্চ রেজাল্ট পেজ, সেটিং, সার্চ ইঞ্জিন সেটিং যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমরা এখানে প্রথম যখন একটা সার্চ করতেছি, একটা কোয়েরি লিখে আমরা 10টা রেজাল্ট পাচ্ছি। এখন আপনার কাজ করার সাপেক্ষে এমন হতে পারে যে 10টা পেজ পাচ্ছি, ঠিক আছে, 2 নম্বর পেজে গেলে এরপরের থেকে পাবো, কিন্তু আবার 2 নম্বর পেজে যাব, এরকম এত সময় আমার কাছে নাই। সো একবারে যদি আমি একটা কোয়েরি লিখে সার্চ করি, একসাথে আমি 50টা রেজাল্ট প্রথম পেজেই পেয়ে যাবো, প্রথম সার্পের মধ্যেই পেয়ে যাবো, বা 100টা রেজাল্ট আমি আমার প্রথম সার্পের মধ্যেই পেতে চাই, আমি সেকেন্ড পেজে যাওয়ার মতো এত সময় নাই। সেটার জন্য আমাদের এই সার্চ ইঞ্জিনের সেটিংটা করা যায়, সেটা হচ্ছে এই টুলস সেটিং থেকে এসে এই যে সার্চ সেটিং, দেন এখানে দেখেন রেজাল্ট পার পেজ, এখানে টোটালি 10টা 20টা 30 40 50 এবং 100টা পর্যন্ত এখানে ফিল্টার করা আছে। সো এখানে প্রথম অবস্থায় আমাদের যেটা থাকে বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে 10টার মধ্যে হচ্ছে আমাদের এঙ্গেজ করা থাকে, যার কারণে আমরা সার্চ করলে আমরা সাধারণত 10টা রেজাল্টস পাই আমাদের সাইটের জন্য অ্যাকচুয়ালি যখনই আমরা সার্চ করি। সো এটাকে যদি আমি ইনক্রিজ করে দিই, 20টাতে নেই বা 30টাতে নেই, আমি যদি ধরুন 30টাতে নিলাম এবং 30টাতে নিয়ে যদি আমি এটাকে এখান থেকে আপনার রিজন চেঞ্জ করতে পারেন, তবে এটা তো কোনো দরকার পড়ে না, ভিপিএন ইউজ করলে হয়ে যায়। সো আমরা এটা সেভ করে দেই, দেন এখানে কিন্তু আমি নেক্সট টাইম থেকে এটাকে ফার্দার আমি যখন এটাকে ঠিক যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত আমাকে এখানে 10টার জায়গায় 30টা করে রেজাল্ট শো করবে। দ্যাট মিনস আমার এখানে টোটাল আমি 30টা করে ওয়েবসাইট এখন পাচ্ছি, টোটাল 30টা ওয়েবসাইট পাচ্ছি। এখানে কিভাবে 30টা পাচ্ছি তার প্রমাণ কি? এখানে তো 1 2 নাই, সেটা বুঝবো কেমনে? একটু 1 2 এনে দিচ্ছি, বাংলা কথাই বললাম 1 2, যাই হোক নাম্বারিংটা করে দিচ্ছি 1 2 3, এবার দেখি কতগুলো আসছে। টোটাল 12, আমি 30টা দিছিলাম না, 28টা পাচ্ছি। ওকে ফাইন, 30টার কাছাকাছি 28টা দিচ্ছে। সো তখন কিন্তু আমি 28টা পেয়ে যাচ্ছি। তো এই গেল হচ্ছে আজকে আমাদের প্রথম ক্লাস। বাড়তি কিছু এখনো শেষ হয় নাই, আরো আছে, আরো বিষয় আছে, শেষ হয় নাই। কয়জন আছেন একটু দেখে নি, আছেন তো আপনারা আমার সাথে না? আচ্ছা, এরপরে এই গেল হচ্ছে মোটামুটি আজকে ফার্স্ট ইন্ট্রোডাকশন টপিকটা। এছাড়া বাইরের কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানা দরকার অ্যাজ এন এসইও ওয়ার্কার আর এজ এ এসইও এক্সপার্ট, এটা আমাদের জানা দরকার। যেমন আমি যদি সার্চ করি এসইও নিয়ার বাই মি, দেখেন এখন কিন্তু আমার রেজাল্টের স্ট্রাকচারটা অন্যরকম। আমি আরো 2-1টা পেজ ওপেন করি, তাহলে আপনাদের বুঝতে বিষয়টা সুবিধা হবে। ওকে,
আমি এখানে 4টা বার ওপেন করলাম। একটা হচ্ছে এই ক্যাটাগরি এসইও নিয়ার বাই মি, একটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ, একটা হচ্ছে এমআইএসটি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর একটা হচ্ছে বেস্ট মুভি লিস্ট 2020। ওকে, দেখেন তো একটু জিনিস খেয়াল করে যে এখানে এটা লিখে যখন সার্চ করলাম নিয়ার বাই মি, এখানে আগে এরকম অপশন আসতেছে ম্যাপের মতো, দেন আমার ওয়েবসাইটগুলো আসতেছে। এটা যখন লিখলাম আব্দুল হামিদ, আমার কিন্তু এখন ম্যাপ দেখাচ্ছে না, কিন্তু এখানে একটা আব্দুল হামিদ, প্রেসিডেন্ট আব্দুল হামিদ সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে। আমি যখন এখানে সার্চ করলাম, এখানে দেখেন এইটাও একটা ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা, পাশে এখানে কিছু জিনিস আছে দেখেন, এটা নিচে দেখেন, এই ওয়েবসাইটে একটু দেখায়, একটু দেখেন, এই দেখেন এই ওয়েবসাইটে যদি বলেন নিচে কিন্তু এটার মতো অপশন নাই, একটু ভালো করে খেয়াল করেন। এখানে দেখেন অ্যাডমিশন, টিউশন ফি, এমআইএসটি কন্ট্যাক্ট, এখানে একটা ওভারভিউ আছে। এই ওয়েবসাইটের নিচে 4টা ক্যাটাগরি আছে, এইখানে কিন্তু এটার জন্য এখানে কিন্তু নাই। আবার দেখেন এখানে যখন মুভি লিস্ট লিখে সার্চ করলাম, তখন এইখানের যে উপরে যে পজিশনটা দেখাচ্ছে এটা আবার অন্যরকম দেখাচ্ছে, এবং এখান থেকে দেখেন আলাদা। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এই যে বিষয়টা এখানে যেটা দেখতে পাচ্ছি, এই ম্যাপের নিচ থেকে এই কিওয়ার্ডগুলো লিখে যখন সার্চ করলাম বা এই কোয়েরি লিখে যখন সার্চ করলাম, এই নিচ থেকে যা আছে এরা হচ্ছে অর্গানিক রেজাল্টস। ওকে ফাইন। এরা যারা এখানে ম্যাপ হিসেবে দেখাচ্ছে, এদেরকে এসইওর ভাষায় বলা হয় গুগল 3 প্যাক, গুগল স্ন্যাক প্যাক, লোকাল প্যাক, গুগল ম্যাপ, জিএমবি বা গুগল মাই বিজনেস পেজ। এইটার এতগুলো নাম আছে, একটু নোট করে নিয়েন। আমি একটু আবার বলি, গুগল 3 প্যাক, গুগল স্ন্যাক প্যাক, গুগল ম্যাপ, তারপর হচ্ছে জিএমবি বা গুগল মাই বিজনেস পেজ। এখানে আমি যেটা করলাম, এটা হচ্ছে যে আমি আমার এসইও, আমার আশেপাশে কি কোথায় এসইও ইন্ডাস্ট্রি আছে বা এসইও যেটাই হোক আছে, আমি চাচ্ছি আমার পাশে। দ্যাট মিনস গুগলের ম্যাপ আমাকে বলে দিচ্ছে যে আপনার আশেপাশে এই কোম্পানিগুলো আছে যারা এসইও রিলেটেড ইনফরমেশন দেয় বা এসইও কোর্স করায় বা এসইও সার্ভিস দিচ্ছে হট এভার, এবং এরপরে হচ্ছে র্যাঙ্ক দেখাচ্ছে। এখানে আমি প্রেসিডেন্ট আব্দুল হামিদ লিখে যখন সার্চ করলাম, গুগল যেটা বুঝতে সেটা হচ্ছে আমি এই ব্যক্তি সম্পর্কে ইনফরমেশন জানতে চাচ্ছি, যার কারণে দেখেন ওয়েবসাইটের লিস্ট তো এখানে আছে, ঠিক আছে, বাট আমাকে কিন্তু এখানে একটা বক্স দিয়ে দিল, একটা ইনফরমেশনকে ছোট করে উইকিপিডিয়া থেকে দিচ্ছে। এই যে বক্সটা আসছে, এই বক্সের নাম হচ্ছে নলেজ গ্রাফ। এই সেগমেন্টটাকে বলা হয় নলেজ গ্রাফ। এইটাকে যখন আসছে, এই যে এখানে দেখেন এমআইএস লিখে সার্চ করলাম, একটা ইনস্টিটিউট, সেটা হতে পারে ঢাকা ইউনিভার্সিটি, হতে পারে একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, হট এভার, বা অন্য কোনো অর্গানাইজেশন লিখেই সার্চ করেন। যদি সার্চ করেন এবং নিচে যদি দেখেন ওয়েবসাইটের মেইন ডোমেনে পড়ে এই যে আলাদা আরও অপশন আসছে, এরকম এই যে অপশনগুলো আসছে এদেরকে বলা হয় লিস্ট ভিউ, ঠিক আছে, এদেরকে বলা হয় লিস্টিং, গুগল লিস্টিং। এই লিস্টিংটা গুগল নিজে থেকেই করে। তাহলে বলতে পারেন এর জন্য করলো, এই ওয়েবসাইটের জন্য কেন করলো না, এই ওয়েবসাইটের জন্য করলো, এই ওয়েবসাইটের জন্য কেন করলো না? তার কারণ হচ্ছে গুগল সাধারণত অর্গানাইজেশন এবং সব থেকে বেশি ট্রাস্টেড যে সকল সাইট, যাদের একটা প্রেজেন্স আছে, একটা লোকেশন আছে স্পেসিফিক, তাদের জন্যই অ্যাকচুয়ালি গুগল এই লিস্টটার অ্যারেঞ্জ করে দেয় এবং অটোমেটিক্যালি করে দেয়। এবং এটা দেওয়ার কারণ হচ্ছে লোকজন যেন ইজিলি শর্ট ওয়েতে তার যে একদম অ্যাকুরেসি যে ডিমান্ড, সে যে একদম যেই প্ল্যাটফর্মটাতে ওয়েবসাইটে যেতে যাচ্ছে, সেজন্য ডিরেক্টলি রুট ডোমেনে না গিয়ে ডিরেক্টলি যেন শর্ট ওয়েতে চলে যেতে পারে, এই জন্য গুগল এই সিচুয়েশনটা ক্রিয়েট করে রাখছে। এখানে আসলে দেখেন আমি সার্চ করলাম যে বেস্ট মুভি লিস্ট 2020। তো এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাকে ডিরেক্টলি কিন্তু মুভির একটা লিস্ট দিচ্ছে এখানে, যে 2020 সালের বেস্ট মুভি কোনগুলো। এখন দেখেন আমি যদি এই লিস্ট দেখি, আমার এখানে সার্চ করার মানে কি? এখানে আমার সার্চ করার মানে হচ্ছে 20 সালের বেস্ট মুভি কোনগুলো সেগুলোর লিস্ট আমার জানা। আমি কিন্তু এখান থেকে মুভি লিস্ট পেয়ে যাচ্ছি। আমি কিন্তু কখনো এই যে এগুলো অর্গানিক রেজাল্টস, আমি কিন্তু এখানে খুব বেশি একটা আসবো না। কেন আসবো না? কারণ আমি আমার যা অ্যান্সার দরকার, ইনফরমেশন দরকার, তা কিন্তু পেয়ে যাচ্ছি। এই যে এটাকে বলে লিস্ট ভিউ। গুগলের ভাষায়, এসইওর ভাষায় এই যে পজিশনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় লিস্ট ভিউ। আরো একটা পজিশন আছে, সেটা হচ্ছে এরকম, যদি বলি যে
মেবি একটু টাইম দেন, আসছে দেখেন। এখানে দেখেন এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম বা এই কোয়েরি যেটাই বলি, কিওয়ার্ড এখন বলবো না কারণ কিওয়ার্ড তো এখনো যাই নাই, যাই হোক এটা কিওয়ার্ডই, এগুলোকে কিওয়ার্ডই বলা হয়। দেখেন এখানে কিন্তু একটা ওয়েবসাইট, এটা healthline.com, বাট এইটা একটা বক্সের মধ্যে দেওয়া এবং নিচে লেখা আছে ফিডব্যাক এবং অ্যাবাউট ফিচার্ড স্নিপেটস, এবং এরপর থেকে এইটা এখানে একটা ওয়েবসাইট এবং এরপর থেকে আবার র্যাঙ্কিং শুরু, অর্গানিক র্যাঙ্কিং। কেউ কি বলতে পারবেন এই যে পজিশনটা এখানে ধরা আছে, এখানে যে আপনার কয়জন আছেন, এই পজিশনটার নাম কি বা এটাকে কি বলে, কেউ কি জানেন? কোনো আইডিয়া আছে এটার নাম কি? একটু অ্যান্সার দিয়েন আমাকে যারা আছেন, এই পজিশনটার নাম কি অ্যাকচুয়ালি? কেউ কি জানেন? ভাইয়া এই লিস্টের কথা বলতেছেন যে 1 2 বাই আসছে এটা? জি 1 2 3 করে আসছে, এই যে একটা ওয়েবসাইট আসছে, এটা একটা নাম আছে কারণ এরপর থেকে অর্গানিক রেজাল্ট শুরু। এটার একটা, কিন্তু এটা একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করে আছে প্রথমে, বাট এটা কিন্তু 1 নাম্বার পজিশনে নাই। আমি যদি দেখেন নাম্বারিং করি, 1 নাম্বার এখান থেকে শুরু হচ্ছে। এইটার একটা ওয়েবসাইটের ভিতরে ওরা 10টা ওয়েবসাইট অ্যাড করার কারণে মনে হয় এটা না আসছে মেবি। না, এটা একটা, আমি এটার নাম জানতে চাচ্ছি, কি অ্যাড করছে সেটা পরে, আমি নাম জানতে চাচ্ছি এটার নাম কি, কারণ এটা যেহেতু আমরা এর আগে দেখে আসছি। যেমন এইখান থেকে যদি আমি বলি, জাস্ট এ মিনিট, এটা তো একটা লিস্ট ভিউ বলতে পারেন। না এই যেমন এটা দেখেন, এটা যেমন আমরা বলছিলাম যে গুগল ম্যাপ যদি বলি, এরপরে দেখেন 1 নাম্বার 2 নাম্বার শুরু হচ্ছে, বাট তাহলে এটার নাম কি ছিল? গুগল ম্যাপ বা লোকাল ম্যাপ, স্ন্যাক প্যাক, গুগল 3 প্যাক, হোয়াট এভার। এটা ছিল হচ্ছে, এখানে ছিল হচ্ছে আপনার নলেজ গ্রাফ, এটা ছিল নলেজ গ্রাফ, ওকে ফাইন। এখানে ছিল হচ্ছে লিস্ট ভিউ যেটা ছিল, হ্যাঁ। এইটার নাম অ্যাকচুয়ালি কি যেটা এখান থেকে পাচ্ছেন, কারণ কোনো আইডিয়া কি আছে? এটা একটা নাম আছে, ওকে ফাইন। এইটাকে বলা হয় পজিশন 0। এটার কোনো পজিশন নাই, এটা আপার লেভেলে আছে, এই জন্য এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে পজিশন 0। মানে মাথায় রাখেন, এটাকে বলা হয় পজিশন 0 এবং এরপর থেকে 1 নম্বর 2 নম্বর আসছে। এটা কেন এখানে পজিশন 0-তে আসছে সেটা কারণ হচ্ছে এখানে একটা জেসন অ্যাড করা আছে, অ্যাডভান্স এসইওর কাজ একটা জেসন, যেটা আপনারা পরে শিখবেন, এটা আমরা তো শিখাবো কিভাবে আনতে হয় এবং কিভাবে জেসন এলডি ক্রিয়েট করতে হয়, অ্যাডভান্স লেভেলে শিখাবো এগুলো, ফুললি অ্যাডভান্স এটা। সো এটা ক্রিয়েট করার কারণে, আর এখানে 10টা ওয়েবসাইট অ্যাড করে, তারা 10টা ইনফরমেশন এখানে দিচ্ছে, তারা এটা তাদের একটা আর্টিকেলই, এখানে কোনো ওয়েবসাইট এখানে অ্যাড করা নাই, তাদের একটাই ওয়েবসাইট এবং তাদের ওয়েবসাইটের মধ্যে এটা একটা আর্টিকেল, বাট এই আর্টিকেলের মধ্যে আলাদাভাবে ইমেজ সহ এখানে জেসন অ্যাড করা আছে, দ্যাটস ওয়াই এখানে এটাকে পজিশন 0-তে দেখাচ্ছে, এটার নাম হচ্ছে পজিশন 0। কখনো যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার ওয়েবসাইটকে পজিশন 0-তে নিতে হবে, তার মানে বুঝতে হবে যে 1 নাম্বার 2 নাম্বার অর্গানিক থাকবে, তার উপরে তার ওয়েবসাইট থাকবে। এটা গুগল ডিসাইড করে, কিন্তু এটাকে গুগল ডিসাইড করার জন্য গুগলকে একটু বাধ্য করা যায় যে আমারটা নিয়েও গুগল ডিসাইড করুক, আমারটাও যেন পজিশন 0-তে আসে, এই কাজটা করা যায়। তবে এই যে এখানে যে ব্যাপারটা, যে এখানে যে নলেজ গ্রাফ, এইটার কোনো হাত আমাদের হাতে নাই। এই যে এখানে যেটা আসছে, এটা সম্পূর্ণ গুগলের হাতে, গুগল এটাকে মেনটেন্স করে যে কার্ডটা এখানে নলেজ গ্রাফে আসবে, কার্ডটা নলেজ গ্রাফে আসবে না, এটা আমাদের হাতে নেই। বাকি সবগুলো আমাদের হাতে আছে, বাকি সবগুলোর জন্য আমরা এসইও করতে পারি এবং পজিশন ধরতে পারি। তো এই ছিল হচ্ছে আজকের মোটামুটি ক্লাস। মোটামুটি কতটুকু দিতে পারছি আমি জানি না, তবে চেষ্টা করেছি একটু মোটামুটি বেসিক আইডিয়া দেওয়ার জন্য, যদিও এটা হচ্ছে আপনাদের ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। সো এই তো আমাদের নেক্সট ক্লাস যেটা আছে সেটা ইনশাল্লাহ আমরা ফুললি শুরু করবো আগামী শনিবার থেকে, এবং যেটা কিনা প্রফেশনালি আমরা ফুললি শুরু করব। এবং যেহেতু নেটের অনেক সমস্যা হয়, আমরা এটা ক্লাসটাকে গুগল মিটে কনভার্ট করব, কিন্তু লিঙ্কগুলো সবকিছু আপনারা হচ্ছে যত ধরনের অ্যাক্টিভিটিস, এই যে ক্লাসের যে ব্যাকআপ ভিডিও, সবকিছু আপনারা আপনাদের গ্রুপে পেয়ে যাবেন। এই হচ্ছে এখন যে আপনাদের থাকে বলতে পারেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি বলতে পারেন এখন। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে ফাইন, কারো মনে কোনো তাহলে কোয়েশ্চেন্স নাই, তাহলে আজকের মতো আমরা শেষ করব। তাহলে আগামী শনিবার হচ্ছে আমরা থেকে হচ্ছে ফুললি কন্টিনিউ করছি ক্লাস। অলরেডি আমার ব্যাচে মেবি পেইড করে অ্যাডমিশন নিচ্ছেন কয়জন? আপনারা আছেন কয়জন আছেন এখানে যারা পেইড করে অ্যাডমিশন নিচ্ছেন, একদম পেইড হয়ে গেছেন ফুললি পেমেন্ট করে?
আমি আছি। আচ্ছা, একজন আছেন। আচ্ছা, জি রিফাত ভাই আছে। আর কে আছে যেন? আরেকজন আছে। আপুটা কি আছে? আচ্ছা, আপুটা নাই, আরেকজন থাকার কথা। আচ্ছা, উনিও নাই। তো তিনজন ছিল। আচ্ছা, আর বাকি যারা আছেন তারা এখন বাকিটা আমার সাথে যুক্ত হওয়া বা না হওয়া সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। সেখানে অ্যাকচুয়ালি আমি কিছুই বলবো না। যদি মনে করেন যে ওকে ফাইন, ইউ ক্যান ডু সামথিং ফ্রম হিয়ার, দেন ওকে ফাইন, ইউ ক্যান ডু ইট। আর ইফ ইউ ওয়ান্ট টু, আমি তো ফ্রি কোর্স করতে পারবো? বুঝি নাই। আমি ফ্রি করছি, আমি ফ্রি করছি, পুরো কোর্সটি করতে পারবো? আমি আপনার কথা বুঝি নাই। হ্যাঁ, সেটা করতে পারেন। আপনাদের সেশনটা পুরোটাই আজকে সবার জন্য হচ্ছে ওপেন ছিল। এখন এরপর থেকে যে ক্লাসগুলো যাবে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পেইড হয়েই যাবে, কারণ আমি 4th ব্যাচ পর্যন্ত আমি কখনো এই 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 অপশনসটা রাখি নাই যে একটা ক্লাস ফ্রিতে দিব সবার জন্য, দেন হচ্ছে পেইড করে আসবে। সবাই পেইড করেই জয়েন হইতো, বাট আমার মাথায় কি যেন এবার ভূত চাপছে। আমি মানে বললাম যে ঠিক আছে, এবার তাহলে একটু ওপেন করি সবার জন্য, সবাই একটু আসুক, দেন সবাই না আস্তে আস্তে অ্যাডমিশন নিল, সমস্যা নাই। বাট এর আগে সবাই অ্যাডমিশন নিয়ে তারপরেই হচ্ছে আসতো। তো বাকিটা এখন টোটালি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি জয়েন হন তো ওকে ফাইন, আর যদি না হন মোস্ট ওয়েলকাম, সমস্যা নাই। ইন ফিউচারে অবশ্যই আপনাদের সাথে কোথাও না কোথাও দেখা হবে আমার লাইফে। ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানেই যান, যে কাজই করেন সাকসেসফুল করেন। জি জি, পেইড ফুললি তো একবারই করতে হবে, কারণ পেমেন্টটা তো আমি মনে করি খুবই অল্প, কারণ 1500 টাকা আই থিঙ্ক সো খুব বেশি একটা হওয়ার কথা না। আমি জানি না, তারপর অনেকের কাছে অনেক বেশি হতে পারে। আমার কাছে হয়তো 1500 কিছু না, আপনার কাছেও কিছু না, বাট অনেকের কাছে অনেক বেশি হতেই পারে। আমার কাছে তো অনেক কিছু। যাই হোক, সেটা না হয় ফাইনালি পার্সোনালি মেসেজে কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে নক দিয়েন, সমস্যা নেই, সেটা ডিসকাস করা যাবে। আমার প্রবলেম আছে। সো পেমেন্ট নিয়ে যদি কারো কোনো ওকে, আমি ভিডিওটা একটু শেষ করে দিই, কোর্সের ভিডিওটা শেষ করে দিই আপনাদের। আজকে তো ক্লাস শেষ, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, ঠিক আছে?